হোয়াটস আপ এভরিবডি, হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট বন্ধুদের জন্য আজকে বিশেষ একটা এপিসোডে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে খুবই জনপ্রিয় একজন বিজ্ঞানী, লেখক এবং হায়ার স্টাডি পপুলারাইজার ডক্টর রাগিব হাসান, আপনাদের সবার প্রিয়। উনি আমাদের সঙ্গে আজকে বিশেষ সেশনে আছেন। আমরা অনেক আলোচনা করব, রাগিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানবো। পার্টিকুলারলি আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ফিল্ডের না, আমার অনেক জিজ্ঞাসা আছে। তো সবার আগে রাগিব ভাই, উই আর সো হ্যাপি টু হ্যাভ ইউ অ্যান্ড উই আর সো এক্সাইটেড। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? ভালো আছি। আর তোমাকেও এবং তোমার যারা দর্শক আছে তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে রাগিব ভাই অনেক কিছু আপনার কাছে জিজ্ঞাসা করব। তবে সবার আগে আমি একটু অডিয়েন্স এবং সবাইকে বলতে যাচ্ছি যে রাগিব ভাই আমাদের সঙ্গে অনেকগুলো টপিক নিয়ে কথা বলবেন। আপনারা একটু টাইটেলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বড় এরিয়া থাকবে হচ্ছে রাগিব ভাইয়ের রিসার্চ নিয়ে, সায়েন্স নিয়ে আমরা কথা বলবো। এবং রাগিব ভাইয়ের কিন্তু বিজ্ঞানী সত্তার পরিচয়ের বাইরে আরো অনেকগুলো সত্তা আছে। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে, আমি দেখাচ্ছি, রাগিব ভাই কিন্তু খুবই মানে সায়েন্স পপুলারাইজার। ওনার খুবই আমি দেখতে পাচ্ছি না, রিফ্লেকশনের কারণে হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে। গবেষণায় হাতে খড়ি ওনার খুব পপুলার একটা বই বাংলাদেশে, প্লাস হচ্ছে মন প্রকৌশল। তো আমি এই বইগুলো 2015 সালে বাংলাদেশ থেকে আনিয়েছিলাম। রাগিব ভাইয়ের লেখক হিসেবে উনার বড় একটা পরিচয় আছে। আমরা স্লোলি ওইদিকে যাব এবং হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোলাবোরেশন বা বাংলাদেশের জন্য কি করা যায় সেগুলো নিয়ে তার ব্যক্তিগত ভাবনা এবং কিভাবে এই দেশকে একটু সার্ভ করা যায়, উনি অলরেডি অনেক সার্ভ করছেন, এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আপনারা যে যেখান থেকে পারেন এই লাইভটা শেয়ার করতে থাকেন এবং আপনার বন্ধুদেরকে ট্যাগ করতে থাকেন। রাগিব ভাই, আমরা স্লোলি চলে আসি পরের টপিকে। সেটা হচ্ছে আমরা বিজ্ঞানী রাকিব ভাইকে চিনি, আমরা গবেষক রাকিব ভাইকে চিনি, আমরা লেখক রাগিব ভাইকে, রাগিব হাসানকে চিনি, কিন্তু আপনার ছোটবেলা যে আপনি স্কুলে কোথায় পড়েছেন, তারপরে কলেজ, আপনার ছেলেবেলা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। শিওর। তো আমার জন্ম চট্টগ্রামে, যে দেশের বাড়ি জামালপুর, কিন্তু আমার আব্বা সেখানে চট্টগ্রামেই 1970 সাল থেকে চাকরি করতেন। সেই বিধায় আমার জন্ম ও বেড়ে ওঠা প্রায় পুরোটি হচ্ছে চট্টগ্রামে। তো আমি চট্টগ্রামের সরকারি কলোনিতে বড় হয়েছি। আর আমি পড়েছি চট্টগ্রাম হাতেখড়ি স্কুল, বাংলাদেশ ব্যাংক কলেজ স্কুল, এবং আমার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি চট্টগ্রামের বিখ্যাত স্কুল কলেজিয়েট স্কুল থেকে। তো সেখানে পড়ার পর আমি এইচএসসি দিয়েছি চট্টগ্রাম কলেজ থেকে। আর মোটামুটি ভাবে বলা যায় যে আমার জীবনের প্রথম 18 বছর কেটেছে প্রিয় জন্মভূমি চট্টগ্রামে। আচ্ছা, এটা কোন সালের কথা ভাই, আপনি যে এইচএসসি দিয়েছিলেন? প্রাগৈতিহাসিক আমলের কথা। আমি এসএসসি দিয়েছি 1994 এ, আর এইচএসসি দিয়েছি 24 বছর আগে, ও 1996 এ। আচ্ছা, অসম। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি চট্টগ্রামে ছিলেন, চট্টগ্রাম থেকে তারপর আপনি বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে চলে। আপনার কি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছোটবেলা থেকে ছিল নাকি? এটা নিয়ে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে যে আমি যখন খুব ছোট ছিলাম, বয়স ধরো যে 5 বা 6 হবে, আমি আবার খুব অল্প বয়স থেকে বই পড়া শুরু করি আর কি। মানে আমার এখন মনে আছে যে আমি আমার প্রথম উপন্যাস টাইপের বই পড়ি হচ্ছে কেজি ক্লাসে থাকতে, লেখা মানে পড়তে শেখা ঠিক পর কেজি না ক্লাস 1 এ। কেন মনে আছে এটা বলি, আমি ওই সময় যে বইটা পড়ছিলাম ওইটা স্কুলে নিয়ে হারিয়ে ফেলি। এই জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল, অনেক কান্নাকাটি করছিলাম। তো এটা মূলত হচ্ছে সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক সিরিজের একটা বই, সেটা আমি ওই সময় পড়ছিলাম। তো তারপর হারিয়ে ফেলে খুব মন খারাপ হচ্ছিল, বাট তখন থেকে প্রচুর বই পড়ি। তো বই পড়তে পড়তে ওই সময় আমি একটা বই উপহার পেলাম, সেটা হচ্ছে শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ আল মতি শরফুদ্দিন, ওনার লেখা একটা বই, তার নাম হচ্ছে আবিষ্কারের নেশায়। তো সেটা ছিল হচ্ছে বিজ্ঞানীদের উপরে। তা আমি বইটা পড়ে আমি খুবই অভিভূত হয়ে গেলাম, যে বললাম যে বিজ্ঞানী হওয়াটা, বিজ্ঞান তো অসাধারণ একটা ব্যাপার, যে বিজ্ঞানী হওয়াটা একটা দারুণ ব্যাপার। কিন্তু আমি বোকার মতো যে কাজটা করলাম সেটা হচ্ছে পরের দিন যখন বাইরে আমাদের কলোনি মাঠে যখন খেলতে গেলাম, তো আমার বন্ধু বান্ধবকে বললাম যে আমি বড় হয়ে বিজ্ঞানী হব। তারা বললো বিজ্ঞানী হয়ে, তার হয়তো অদ্ভুত একটা কথা শুনেছে এরকম ভাব করলো, কারণ সবাই তো ওই সময় হয় ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, না অথবা সরকারি অফিসার হবে, ম্যাজিস্ট্রেট হবে, এরকম সবার স্বপ্ন ছিল। বিজ্ঞানী হওয়ার মতো অদ্ভুত স্বপ্নের কথা শুনে তাদের প্রথম যে রিয়াকশন হলো, তারা আমাকে একটা খেতাব দিয়ে দিল। খেতাবটা হচ্ছে পচা ডিমের বৈজ্ঞানিক। তার কথা হলো যে আমি বড় হয়ে পচা ডিম নিয়ে গবেষণা করবো, এবং সেই কারণে আমার নাম হয়ে গেল এটা। তো সেই নাম আমার বহুকাল ছিল, আমার কলেজে শৈশবে ছিল। তো বলা চলে যে আমি ছোটবেলা থেকেই আমার মানে তখন প্রথম দিকে ইচ্ছা ছিল যে আমি একজন বিজ্ঞানী হব। তো পরবর্তীতে যখন স্কুলে পড়ি, তো তখন আস্তে আস্তে বিভিন্ন পিয়ার প্রেশার বা অন্য সবকিছুতে ভাবলাম যে আচ্ছা বিজ্ঞানী হওয়া তো খুব পরিষ্কার টাইম, মানে রোড ম্যাপ নাই এখন। তাহলে আমি দেখি তাহলে নেক্সট বেস্ট কেস কি হওয়া যায়। তো তখন আমি দেখলাম যে
মানে অনেকে ইঞ্জিনিয়ার হতে চায়, আমি তখন ঠিক করলাম যে ঠিক আছে আমি ইঞ্জিনিয়ার হই। রাইট। তো তারপর আমি ক্লাস 9-10 পড়ার সময় আমি চট্টগ্রামের ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে খুব আসতে শুরু করি। তো সেখান থেকে আমি খুব হায়ার ফিজিক্স এর বই পড়তাম, অ্যাস্ট্রোফিজিক্স এর বই পড়তাম। তখন ওইটা পড়া মনে হলো আচ্ছা বিজ্ঞানীর মধ্যে তো অ্যাস্ট্রোফিজিক্স জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে, তো সেটা হলে কেমন হয়। আচ্ছা। তো আমাকে যখন এসএসসির পরে এসএসসি তে একটু ভালো ফলাফল হয়েছিল, তো তখন যখন রেজাল্টের পর সাংবাদিকটা যখন জিজ্ঞেস করলো যে কি হতে চান, আমি বললাম আচ্ছা আমি দুইটা জিনিস হতে চাই, যে কোনো একটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স আর একটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো তারা অনেকক্ষণ মাথা চুলকালো, ভাবলো যে অ্যাস্ট্রোফিজিক্স এর বানানটা কিভাবে লিখতে হবে, তারপর ওইটা বাদ দিয়ে তারা লিখে দিল থাক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ো, এটাই তারা লিখে দিল পত্রিকায়। আচ্ছা আচ্ছা। তো এটাই বলা হচ্ছে যে আমার মানে শৈশবের মানে ক্যারিয়ার স্বপ্ন। আচ্ছা আরেকটা জিনিস হওয়ার ইচ্ছা ছিল, সেটা একটু বলে, খুব অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল। তো আরেকটা জিনিস হওয়ার ইচ্ছা সেটা হচ্ছে বইয়ের দোকানদার। বইয়ের দোকানদার কেন? আমি প্রায় বইয়ের দোকানে গিয়ে দেখতাম যে বইয়ের দোকানে বিশাল একটা দোকান, একজন দুজন মাত্র মানুষ বসে আছে, তাদের খুব বেশি কাজও নেই মোস্ট অফ দ্য টাইম, তো তারা চাইলেই বসে যে কোনো বই পড়তে পারে। তো আমার একটা মনে হচ্ছে আচ্ছা আমার যদি একটা বইয়ের দোকান থাকতো তাহলে আমি বইয়ের দোকানে বসে সারাদিন বই পড়তাম। তো এরকম অদ্ভুত চিন্তা ছিল, আসলে বাচ্চা বয়সে অনেক অদ্ভুত চিন্তা মাথায় আসে। রাইট। হ্যাঁ, ডক্টর আব্দুল আল মতি শরফুদ্দিন, উনি বাংলাদেশে আমার মনে হয় বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ওনার যে ভূমিকা, মানে আমি উনার একটা কোটেশন আমার মনে আছে রাকিব ভাই, উনি কিন্তু খুব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করতেন যে আমি বিজ্ঞানী নই, আমি বিজ্ঞান শুধুমাত্র লেখক বা বিজ্ঞান আমি জনপ্রিয় করি। তো উনাকে যখন কেউ অনেক বড় বিজ্ঞানী উনি কিন্তু খুব বিনয়ের সঙ্গে এই ভুলটা ভেঙে দিতেন। তো আমার ছোটবেলার একটা হিরো উনি ডক্টর আব্দুল আল মতি শরফুদ্দিন উনিও, এবং আমার মনে হয় আপনার আসলে বই পড়ার অভ্যাসটা ছোটবেলা থেকেই ছিল। তো আপনি অন্য এক্সট্রা কারিকুলার অন্য কোনো কিছুর সঙ্গে কি আপনি ইনভলভ ছিলেন স্কুল বা কলেজে? এক্সট্রা কারিকুলারের মধ্যে আমি আঁকাকে একদম পারি না। আমি জীবনে একটা মাত্র পরীক্ষায় ফেলের কাছাকাছি গেছিলাম, সেটা হচ্ছে ড্রয়িং পরীক্ষা ক্লাস 2 তে থাকতে। আর আমার গানের গলা ভয়াবহ। হ্যাঁ, কেউ শুনলে পালা যাবে, দেশ ছেড়ে পালা যাবে অবস্থা। তো আমি এক্সট্রা কারিকুলার বলতে যেটা করা যায়, আমি বিভিন্ন কুইজ কম্পিটিশনে ছিলাম। আমি 1992 তে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম কুইজ কম্পিটিশনে। তো এবং আব্দুল আল মতি শরফুদ্দিন স্যারের কথা বলতে সেখানে আমার ওনার সাথে জীবনে একবারই দেখা হয়েছিল, সেটা ওই কুইজ কম্পিটিশনের প্রাইজ নিতে গিয়ে। তো আমি তখন সবেমাত্র আমার হাত ভেঙে ফেলছি। আমি খেলাধুলাতে খুব কাঁচা, আমি ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙেছি। এরকম অদ্ভুত নিশ্চয় ফুটবল খেলতে গিয়ে মানুষের পা ভাঙে, আমি ভেঙেছিলাম হচ্ছে হাত, বুঝছে কেউ খেলি। তো ওই ভাঙা হাত নিয়ে গলা ঝুলিয়ে প্রাইজ আনতে যখন গেছিলাম, তো তখন ওনার সাথে আমার জীবনে প্রথমে একবার মাত্র দেখা। তো ওনার সাথে আসলে বিজ্ঞানী অনেক কিছু আলোচনা করার কথা ছিল, কিন্তু আলোচনাটা হলো আমার হাত কি করে ভাঙলো সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা রাগিব ভাই, আমরা একটু এবার ধরেন আপনি বুয়েটে কম্পিউটার সায়েন্সে ভর্তি হলেন, কম্পিউটার সায়েন্সে আপনি পড়লেন, এবং এটা অনেকের একটা জেনারেল ট্রেন্ড থাকে যে পাশ করব, জবের বাজার তো খুবই ভালো, আমি বুয়েট হচ্ছে বাংলাদেশের লিডিং ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রিতে যেতে পারতেন, এবং আই বিলিভ আপনি হয়তো ফ্যাকাল্টি হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারতেন, কিন্তু সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ইউএসএ তে পিএইচডি করতে আসবেন। তো এই গল্পটা আমাদের একটু বলেন। তো আমি যখন মানে বইটা পড়ি তখন আমি আস্তে আস্তে গবেষণার বিভিন্ন দিকে প্রবেশ করি। তো সেটা আমাকে গবেষণার লাইনে নিয়ে আসার জন্য আমার শিক্ষক ডক্টর কায়কোবাদ স্যারের ভূমিকা সবচেয়ে বড় বলতে হবে। যে আমি ওই কথাটা আসছি, কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিই। আমরা যখন বইটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পড়ি, তো তখন কায়কোবাদ স্যার আমাদের ডিপার্টমেন্টের হেড ছিলেন। আমরা খুব ভয় পাই ওনাকে, যদিও ভয় পাওয়ার কোনো কারণে এবার তখন নতুন নতুন দেখছি ভয় পাচ্ছি। তো উনি আমাদের সবাইকে একদিন, মানে যারা ক্লাসে বেশি ভালো স্টুডেন্ট ছিলাম তার সবাইকে বাসায় ডাকলেন, যে সন্ধ্যাবেলা বাসায় আসতেন। আমরা বললাম কেউ রাখছি যাই। তো যাওয়ার পর দেখি উনি আমাদেরকে প্রচুর নাস্তা পানি শুরুতেই খাওয়ালেন, মানে মানুষের সামনে মূলা ঝোলানোর ব্যাপার থাকে না, সেটা করলেন। করে তারপর উনি আমাদের বললেন যে গবেষণার ব্যাপারটাতে কাজ শুরু করতেন। আমরা তখন গবেষণা নিয়ে অতটা কিছু বুঝি না। তো উনি আমাদের আস্তে আস্তে শেখালেন যে গবেষণার ব্যাপারটা কি রকম ইন্টারেস্টিং, একটা প্রবলেম সলভ করা কতটা ইন্টারেস্টিং, এবং নিয়মিতভাবে আমাদেরকে ওনাদের বাসায় যেতে বললেন। তা আমরা নিয়মিতভাবে আসলে যাওয়া শুরু করলাম। শুনে মনে হতো যে গবেষণার স্বার্থে যাচ্ছি, কিন্তু আসল ঘটনা ছিল ওনার নাস্তাগুলো খুব মজা ছিল। তো এই কারণে অনেকটা, আর আমরা তো হলে থাকি, পেটে ভীষণ খিদা সারাক্ষণ, ভালো খাওয়ার দাওয়ার নাই। তো মূলত শুরুতে আমরা শুরু করলাম এই গবেষণার এই জন্য ঠিক না, মানে খাবার দাবার লোভে, মানে পেটে খেলে পিঠে সয়, তো ওই জন্য আমরা গবেষণার লাইনে ঢুকে গেলাম।
কিন্তু তারপর আমি আস্তে আস্তে জিনিসটা মজা পেয়ে গেলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গবেষণার পাশাপাশি শিক্ষকতার ব্যাপারটা তো আমার খুব ইন্টারেস্ট লাগলো। আমার মা একজন শিক্ষক ছিলেন। আমার শিক্ষকদের প্রতি আমার খুব শ্রদ্ধা ছিল ছোটবেলা থেকে। কিন্তু আমি যখন বইটা পড়ি কাকবাদ স্যারের সংস্পর্শে এসে দেখলাম যে মানে স্যার কিরকম মানে ডেডিকেটেড সবার জন্য, যে কতটা ডেডিকেটেড উনি ছাত্রদের জন্য। একটা উদাহরণ দিই, তা আমি একবার শুক্রবার ছুটির দিনে হলে ঘুমাচ্ছি। ইউজুয়ালি আমরা অনেক রাত জেগে থাকতাম হলে, তো এই জন্য সকালে হয়তো 10টার আগে উঠতাম না, 10-11টার আগে উঠতাম না ছুটির দিনে। তো একদিন সকালে, শুক্রবার সকালে হঠাৎ দেখি সকাল 8টার সময় কে জানি দরজায় নক করছে, খটখট খটখট করে। কে আসছে এত সকালবেলা, কে বিরক্ত করছে, কে কে? তো ওইদিকে অন্য পাশ থেকে জবাব এলো, আমি কায়কোবাদ দেখতে আসছি যে তোমাদের রিসার্চের কাজ কেমন হচ্ছে। তো আমার মনে হলো যে আমার লাইফে আমার আত্মীয় স্বজনরাও কেউ আমাকে হলে দেখতে আসেনি, কিন্তু আমার মানে একজন স্যার আমার বাসায় এসে, মানে বাসায় হলে এসে খোঁজ নিচ্ছেন যে কেমন কাজ চলছে। তো এটা থেকে আমি আমার বুঝলাম যে একজন ভালো শিক্ষক একজন ছাত্রদের পিছনে কতটা গুরুত্ব, কতটা প্রভাব রাখতে পারে। তো আমি এখন পরবর্তীতে যখন আমি ক্যারিয়ার কথা ভাবছি, আমি শিক্ষকতা পেশায় যাবো এটা আমি জানি, কারণ এটা আমার আসলে পেশা ঠিক না, নেশাও বটে। আমি বইতে থাকার সময় নিজের খরচ চালানোর জন্য এবং সবকিছু করার জন্য প্রোগ্রামিং শেখানো শুরু করি। আমি প্রায় 120 জনেরও বেশি স্টুডেন্টকে ওই সময় প্রোগ্রামিং শিখেছি। আমার যারা ছাত্র তাদের অনেকে এখন মাইক্রোসফট বা এরকম বড় বড় কোম্পানিতে আছে, অনেকে পিএইচডি করেছে। তো সেটা করতে আমার শিক্ষকতার ব্যাপারটা খুবই ভালো লেগে গেল। বুঝলাম যে এটা আমার পারফেক্ট প্রফেশন, শিক্ষকতা এবং গবেষণা। তো সেটা করতে হলে আমার অবশ্যই উচ্চতর শিক্ষার দরকার আছে। আমি বই থেকে পাশ করার পর যখন লেকচার হিসেবে ঢুকলাম, তখন আমি বুঝলাম যে আমি লেকচার হিসেবে যোগ দিয়েছি বটে, কিন্তু আমি আসলে পড়ানোর কায়দাটা এখন আসলে অতটা জানি না। মানে আরো জানতে হবে, অনেক গভীরে যেতে হবে যে কোনো বিষয় নিয়ে। সেটা যদি জানি তাহলে কেবল আমি মানে শিক্ষকতার ব্যাপারে হয়তো ভালো করতে পারবো। তো এই জন্য দরকার উচ্চশিক্ষা বা পিএইচডি বা গ্রাজুয়েট স্টাডিজ। তো সেই জন্য আমি আসলে অ্যাপ্লাই করা শুরু করলাম। আমি ছাত্র অবস্থায় যত টাকা জমিয়েছিলাম সব খরচ করলাম অ্যাপ্লিকেশনের পিছনে। ঠিক করলাম যে আমার ব্যাংকে যা টাকা আছে তার যতক্ষণ চলতে পারে তা দিয়ে আমি অ্যাপ্লাই করে যাবো। তো মোটামুটি অনেকগুলো অ্যাপ্লাই করলাম, অনেকগুলো অ্যাডমিশন অফার পেলাম। এর মধ্যে ইউনিভার্সিটি অফ ইলিনয় একটা আরবানা-শ্যাম্পেইনে আমি পিএইচডি অফার পেলাম ফান্ডিং সহ। তো ঠিক করলাম সেখানেই যাব। তো তখন আমি আবিষ্কার করলাম যে আরে এই ইউনিভার্সিটির নামটা তো আমি জানি, তো ইউনিভার্সিটির নামটা হলো শহরের নামটা জানি কিভাবে। আমি আবার সায়েন্স ফিকশন খুব পছন্দ করতাম। আচ্ছা, তো সায়েন্স ফিকশনের মধ্যে আমি জানি না তুমি পড়েছো কিনা, 2001 স্পেস অডিসি আছে, আর্থার সি ক্লার্কের লেখা বিখ্যাত উপন্যাস, এবং পরবর্তীতে তার একটা মুভি হচ্ছে। তো সেটার বঙ্গানুবাদ পড়েছিলাম হচ্ছে সন্ধানী নামে, সেরা প্রকাশন থেকে বেরোচ্ছিল। আমি অনেক ছোটবেলা পড়েছিলাম, ধরো 10-11 বছর বসে পড়ছিলাম। সেইটাতে আছে যে ওখানে যে কম্পিউটারটা ছিল HAL 9000, সেটা তৈরি করা হয়েছিল মানে কিছু কিছু একটা কম্পিউটার প্ল্যান্ট ইন আরবানা। আচ্ছা, তো আর্থার সি ক্লার্ক 1968 সালে যখন মানে মুভিটা তৈরি করেছিলেন এবং পরে বইটা লিখেছিলেন, তখন ওই মুভির মধ্যেই যে কম্পিউটারটা তৈরি করা হয়েছিল ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা-শ্যাম্পেইনে, তাদের কম্পিউটার ল্যাব। তা আমি বুঝলাম যে আমি তো ইউনিভার্সিটির নাম অনেক আগে থেকে জানি, একটু ছোটবেলা থেকে জানি, কাজে এটা একটা খুব কাকতালীয় বাজতে পারে। আচ্ছা, এখন তোমার প্রশ্ন কেন আমি বিদেশে আসলাম, তো সেটা তো বললামই, কিন্তু আরেকটা প্রশ্ন তো কেন আমি দেশে থেকে মানে বইটা শিক্ষকতা অব্যাহত করলাম বা ধরেন ইন্ডাস্ট্রিতে গেলেন না। আপনি আপনি অলরেডি বললেন যে এটা আপনার প্যাশন, যে আপনি শিক্ষকতা প্রচন্ড আপনার ভালো লাগতো এবং আপনি কায়কোবাদ স্যারের আপনি দেখেছেন এবং আপনি হয়তো নিজের মধ্যেই তখন আপনি একটা তার আপনার নিজের ফিউচারটাকে আপনি ডিজাইন করেছেন যে আপনি আসলে একজন বিজ্ঞানী হতে চান। তো ওইটা আপনাকে নিশ্চয়ই মোটিভেট করেছিল সবকিছু একসঙ্গে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ইন্ডাস্ট্রি পাস করার পর ইন্ডাস্ট্রিতে কেন গেলাম না, এবং তারপর হচ্ছে হয়তো একটা প্রশ্ন তো আছে বইটা চাকরিতে কেন সরাসরি আসছি না। এইখানে আসলে কয়েকটা ব্যাপার আছে। আমি আগে বলছি যে শিক্ষকতা আমার পেশা এবং নেশা, এবং তার সাথে গবেষণা, দুইটা একসাথে করতে পারাটা আসলে বেশ দুরূহ কাজ। এই কারণে যে মানে প্রথমত ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো কাজ হয়, কিন্তু তার অনেকগুলো কাজই হয় হচ্ছে অনেকটা মানে কোন কাজ করলে ওই কোম্পানির লাভ হবে সেরকম, মানে যে একটা
কথা হচ্ছে স্বাধীনতা তুমি যেমন লিখছে ইচ্ছে লেখা আমার কবিতার খাতা, শামসুর রহমানের কবিতাটা। তো আমার কাছে আমি আসলে একটু ঘাটতারা টাইপের বলতে পারবো এই ক্ষেত্রে, যে আমাকে কেউ কিছু বললে আমি কাজটা আসলে করি না। মানে আমার উপর আসলে অনেক সময় বিরক্ত হচ্ছে আমার ওয়াইফ চাইয়াও বলতে, যে আমাকে যখন কোনো কাজ করতে বলা হয়, কোনো কাজ করতে না বললে আমি কিন্তু কাজটা করবো, কিন্তু কাজটা করতে বললে আমি আসলে কাজটা করবো না, কারণ আমার যতক্ষণ ইচ্ছা না হবে তখন আমি করি না। এটা আমার একটা ঘাটতারা স্বভাব, আমার একটা প্রবলেম। তো এই কারণে রিসার্চের ক্ষেত্রে আমাকে যদি কেউ এসে বলে যে এই কাজটা করো, এই কাজটা করতে হবে, এই কাজটা কোম্পানির স্বার্থে করতে হবে, তাহলে আমি হয়তো কাজটা করব না, কারণ আমার স্বাধীনতাটা বেশি ভালো লাগে। যে রিসার্চার চিন্তা করার স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিতে আমার মনে হচ্ছে যে অনেক ভালো কাজ করার সুযোগ থাকলেও, অনেক রিসোর্স থাকলেও এই স্বাধীনতাটুকু নাই যে আমার যা খুশি না আমি কাজ করব, যে জিনিসটা করতে ইচ্ছা করে সেই জিনিসটা আমি এক্সপ্লোর করবো, যে স্বপ্নটা দেখতে ইচ্ছা করে সেই স্বপ্নটা নিয়ে দেখবো। এই স্বাধীনতাটা ইন্ডাস্ট্রিতে নাই। এই কারণে আমি অনেক সময় সুযোগ পেয়েও ইন্ডাস্ট্রিতে আসলে যাইনি। বড় বড় কোম্পানিতে চাকরির সুযোগ ছিল, কিন্তু সেটা করেও আমি আসলে যাইনি। এমন না যে এটা একটা খারাপ ব্যাপার, ওখানে যাওয়া যাবে না, আমার এটা ভালো, এটা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে আমার নিজের ব্যক্তিগত যে কাজ করার স্টাইল, তার সাথে আসলে একাডেমিয়াটা মিলে, প্লাস এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে যে শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে কাজ করার সুযোগটা। এটা একটা বিশাল একটা সুযোগ আমার কাছে লাগে, যে মানে ছাত্ররা অনেক ক্ষেত্রে কাদামাটির মতো, শিক্ষক যেভাবে কাজ করছেন, শিক্ষক যেভাবে তাদেরকে পড়াচ্ছে সেই ফর্মেই তারা কাজ করতে শিখে। তো আমি শিক্ষক হিসেবে সেই সুযোগটা প্রত্যেক দিনই পাই। প্রতিটা ক্লাসে গিয়ে আমি 100 জন এরকম পাই কাদামাটির তাল, 50 জন 100 জন কাদামাটির তাল পাই, যাদেরকে আমি আমার শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারি। এবং তারা যখন আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি ক্লাসে পড়াতে যাই, ক্লাসে পড়াতে গিয়ে যখন ছাত্রদের দিকে তাকাই, এতজন মানুষ খুব আগ্রহ ভরে আমার দিকে তাকিয়ে আছে, এবং এই ব্যাপারটা খুব ভালো লাগে, যে আগ্রহটা, তাদের চোখে যে জানার ইচ্ছাটা, সেইটা দেখার মতো স্যাটিসফ্যাকশন আমার কাছে আমার 10 গুণ স্যালারি পেলেও আমার পেতাম না। এটা একটা আদর্শিক কথাবার্তা মনে হতে পারে, বাংলা রচনার মতো কথা শোনাতে পারে, কিন্তু আমার জন্য এটা সত্যি যে আমার কাছে এটা পাওয়ারফুল একটা জায়গা আপনি এইমাত্র টাচ করলেন। আমি একটু কথা বলি, আপনি ইন দ্য মিন টাইম আপনার ওই একটু লিংকটা কয়েকটা নেটওয়ার্কে শেয়ার করতে পারেন। তো রাগিব ভাই এইমাত্র যেটা বললেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, অডিয়েন্সের জন্য বলছি, যে রাগিব ভাই কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই ছাত্র পড়াতেন, এবং উনি যখন পড়াতেন ডেফিনেটলি একজন মানে টিচিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ লার্নিং। তো উনি যেহেতু কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে চাইতেন, আমি বিশ্বাস করি যে এই টিচিংটা ওনাকে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট প্লাস ওনার একটা পকেট মানি ওখান থেকে চলে আসতো। এবং আরেকটা বিষয় আমার কাছে মনে হয়, রাগিব ভাই যে তুলনাটা দিলেন যে স্টুডেন্ট হচ্ছে কাদামাটির মতো, যে এবং তাদের ট্রান্সফরমেশন, যে একদম মানে উনি ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে একটা ছেলেকে কোডিং শেখাচ্ছেন, এবং সেই স্টুডেন্টটা আজকে 20 বছর পরে হয়তো সে তার ক্যারিয়ারে অনেক উপরে অন্য একটা জায়গায়, এবং তার চেহারার দিকে রাগিব ভাই দেখতে পান যে তার এই ট্রান্সফরমেশনের পুরো যাত্রাপথে একটা জায়গায় বড় একটা ভূমিকা রাগিব ভাই নিজে রেখেছেন। রাগিব ভাই ক্লাসরুমের মধ্যে পড়ানোর একটা এক্সাম্পল দিলেন, এটা এত সুন্দর একটা এক্সাম্পল। আমি এই সেম জিনিসটা একটু অন্যভাবে বলি, যে আমার কাছে মনে হয় আমি নিজে ক্লাসে পড়াই, এবং রাগিব ভাইয়ের একটা বিশাল একটা ফ্যান আমি নিজে ক্লাসে পড়িয়ে অসম্ভব আনন্দ পাই। আমার কাছে মনে হয় ক্লাসরুমের মধ্যে আমি যখন স্টুডেন্টদের দিকে তাকাই, আমার কাছে মনে হয় অনেকগুলো লাইট বাল্ব, বিদ্যুৎ সংযোগ নাই বা এখনো জ্বলে নাই, তারা আসলে জ্বলার জন্য অপেক্ষা করছে। কিন্তু যেই মোমেন্টে আমি একটা কঠিন একটা জিনিস তাদের সামনে এক্সপ্লেইন করলাম, আমি দেখলাম যে ক্লাসের মধ্যে অনেকগুলো লাইট বাল্ব একটা একটা করে পটপট করে জ্বলা শুরু করছে, এবং কয়েকটা এখনো হয়তো নিভু নিভু অবস্থা আছে, যেটা তাদের চোখে মুখে এক্সপ্রেশন আমি দেখতে পারি, এবং তাদের কাছে গিয়ে আমি সেটা একটু অন্যভাবে এক্সপ্লেইন করলাম এবং তারাও জ্বলে উঠলো। এই যে একটা আহা মোমেন্ট, যে তারা রিয়েলাইজ করলো, একটা নতুন জিনিস বুঝতে পারলো, এই আনন্দটা আমার মনে হয় ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো জায়গায় বলেন, কোথাও এরকম ভাবে নাই, কোথাও এখন নাই। অসাধারণ একটা উপমা দিলে, এটাই আমি বিশ্বাস করি। তুমি যে উপমা দিলে সেটা আমি সবসময় দেখতে পাই আমার ক্লাসে, যে শিক্ষার্থীরা বসে আছে, খুব অল্প বয়সী শিক্ষার্থী। আমরা অনলাইন লার্নিং নিয়ে একটু পরে আবার আলোচনা করব। অনলাইন লার্নিং এ আমার কাছে মনে হয় যদি একটা মাত্র লিমিটেশন থাকে, এইটা হচ্ছে এইটা, অবশ্যই, হ্যাঁ, যে আমি চোখের সামনে বাতিটা জ্বলতে দেখতে পারি না। আচ্ছা রাকিব ভাই, আমরা একটু সামনের দিকে আসি। আপনার বিশাল একটা পরিচয় আছে, সেটা হচ্ছে লেখক। আমি আপনার লেখার একটা মস্ত বড় একটা ফ্যান। আমি একটু দেখাই অডিয়েন্সকে। এই যে বইটা, এটা হচ্ছে 2015 সালে বাংলাদেশ থেকে আমাকে পাঠানো হয়, এবং আমি এই বইটা এক বসা শেষ করি, এক বসায়। জাস্ট রাত্রেবেলা আমার মনে আছে কোন একটা ছুটির দিনে, ফ্রাইডে নাইটে, আমি জাস্ট টিভির সামনে, আমি সোফায় বসে, আমি জাস্ট লেজি ভাবে পুরা বইটা, এত সুখপাঠ্য, এত সুপাচ্য, যে এক বসায় পড়ে শেষ করলাম। এবং শুধু তাই না, আমি কয়েকটা জায়গায়
মানে ছোট ছোট বুক মার্কও করে রাখছিলাম, যে আপনার যে এই যে দেখেন রাগী ভাই, আপনার প্রমাণ দেখাচ্ছি আপনাকে যে কিভাবে সবকিছু করতে হবে, প্লাস হচ্ছে এটা। এবং আমি বইটা আমি স্ট্রংলি যারা শুরু করতে চায় বাংলায় যে রিসার্চ কিভাবে করবো বা কিভাবে জানবো, তাদেরকে আমি খুবই স্ট্রংলি রেকমেন্ড করি। তো এই বইটা আপনারা পড়তে পারেন। রাগী ভাই, এখন আমরা আপনার লেখক পরিচয় সম্পর্কে একটু আসবো, যে আপনি সচলায়তনের অনেক পুরনো একজন লেখক। মানে আমার মনে হয় আমি হায়ার স্টাডি নিয়ে আমরা এখনকার দিনে তো প্রচুর ফেসবুকে গ্রুপ আছে, সবাই অনেক ইনফরমেশন পেয়ে যায়। ওয়ার্ডপ্রেস তো যে কেউ জাস্ট 1 to 1 ক্রিয়েট করে ফেলতে পারে। কিন্তু এই ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হওয়ার আগে, ফেসবুক জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকে আপনি একজন লেখক হিসেবে লিখে আসছেন। তো আপনার এই লেখক পরিচয় সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তো সেটা বলার আগে আমি আরেকটা বিষয় নিয়ে সবাইকে একটু জানাতে চাই, যে আমি যখন প্রথম বই দুটো লিখি, আমার প্রথম বই দুটো বের হয় 2015 সালে, সে বছর বইমেলাতে। তো বইমেলাতে বের হওয়ার পর আমার খুব মন খারাপ ছিল, এই কারণে যে আমি দেশে যাইনি এবং দেশে এই বছর যাওয়ার চান্স নেই, বইগুলো কিভাবে পাবো, বইগুলো পাবো না, বা হাতে বইটা কিভাবে পাবো। আমার কাছে পাণ্ডুলিপি আছে, প্রিন্ট করে হয়তো দেখতে পারি, কিন্তু ছাপা বাঁধানো বইটা হাতে তো পাচ্ছি না। তা আমার সেই যখন মন খারাপ করেছি, তখন এই মামুন আমাকে উদ্ধার করলো কিভাবে। ও ওই সময় দেশ থেকে বইগুলো নিয়ে আমার বাসা ঠিকানায় পাঠিয়ে দিল, নিজের খরচে, নিজের উদ্যোগে। তো সেটার জন্য আমি একজন লেখক হিসাবে সারা জীবন ওর কাছে কৃতজ্ঞ থাকবো, যে আমার লেখক হিসেবে আমার মনে এত বড় আনন্দ দেওয়ার জন্য। যে কোনো মানুষ এটা করতে পারলে গর্বিত বোধ করবে। থ্যাংক ইউ সো মাচ। একজন লেখকের প্রথম বইগুলো তার হাতে পৌঁছে দেওয়ার যে কাজটা করছে, এটা কিন্তু অসাধারণ একটা কাজ। তো সেটার জন্য অবশ্যই আবারও এই সুযোগে আবারও ধন্যবাদ জানিয়েছি। আই এম সো হাম্বল, থ্যাংক ইউ সো মাচ। তো এখন লেখালেখির যে ব্যাপারটা, লেখালেখির ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে যখন দেশে ছিলাম, বইটা পড়তাম বা বইটা শিক্ষকতা করতাম, তখন আসলে এতটা সময় থাকতো না, তারপরে আমরা ওই সময় বাংলায় লেখার চেষ্টা করছিলাম, বাংলায় লেখালেখি করার ইচ্ছা ছিল, কিন্তু বড় বাধা ছিল হচ্ছে কারিগরি, যে কি করে টাইপ করবো। তা আমার একটা ওই সময় তো বাংলা ইউনিকোডও ছিল না, 90-এর দশকের শেষ দিকে, অন্যান্য জিনিসপত্র একটু কম ছিল। তো ওই সময় আসলে আমার এক বন্ধুর কাছে আমরা ঘন্টা হিসেবে চুক্তি করছিলাম, যে ও আমাকে বলছে যে 1 ঘন্টায় আমাকে বাংলা টাইপিং সিস্টেম শিখিয়ে দিবে। কিছুটা শেখার পর আমি বললাম যে না, এটা ইজ নট মাই কাপ অফ টি, এভাবে লেখা আমার পক্ষে সম্ভব না, আমি বাদ। তো পরবর্তীতে আমি যখন আমেরিকায় আসি, তো তখন পিএইচডি করতে করতে আমার হাতে কিছুটা, সারাক্ষণ যেহেতু কম্পিউটারের সাথে থাকি, কিছুটা সময় এক্সট্রা আছে। তো এই সময় রাগীব ভাই, আমি একটু বাধা দেই আপনাকে। আপনি কিন্তু কম্পিউটারের একটা সুন্দর বাংলা শব্দ আপনি জনপ্রিয় করেছেন বাংলাদেশে, যন্ত্রগণক। যন্ত্রগণক, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি যখন আমেরিকা আসি, আমার হাতে কিছুটা সময় আছে আর মাথায় অনেক চিন্তা আসে, কারণ আমি একটা নতুন দেশে এসেছি, নতুন অনেক কিছু দেখছি, নতুন অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, এবং তার পাশাপাশি আমি গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে অনেক নতুন কিছু শিখছি। আমার যে পিএইচডি অ্যাডভাইজার ছিলেন প্রফেসর মেরিয়ান উইন্সলেট, উনি আমাকে হাতে ধরে ধরে অনেক কিছু শেখাচ্ছেন। তখন আমার মনে হচ্ছে, আচ্ছা, এই যে নতুন জিনিসগুলো আমি শিখছি, এগুলো যদি আমি একটু লিখে রাখি, তাহলে অনেক মানুষ কিন্তু অনেক উপকার হবে। কারণ আমি অনেকগুলো জিনিস আমি জীবনে ঠেকে ঠেকে শিখেছি। আমার মনে হয় যে কারো কাছে যদি এটা থাকতো, কেউ যদি জানতো এটা, তাহলে অনেক সুবিধা হতো, এবং সেই জানাটা যদি হতো বাংলা ভাষায়, তাহলে অনেক অনেক সুবিধা হতো। তো তখন আমি দেখলাম যে ইন্টারনেটে সবে মাত্র ব্লগিং শুরু হচ্ছে। প্রথমে আসলো সামারিন ব্লগ, তারপর আসলো সচলায়তন। আমি সবখানেই ব্লগিং করতাম, এবং ব্লগিং শুরু করতে গিয়ে আমি প্রথমে হচ্ছে বাংলা টাইপিংটা শিখে ফেললাম, এবং বাংলা টাইপিং শেখার জন্য আমি অভ্রর মেহেদিকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো। তার কারণে কিন্তু আমার বাংলা লেখা সম্ভব হয়েছে, কারণ অন্য ওয়েতে টাইপ করার পক্ষে সম্ভব ছিল না, এখনো পারি না। কিন্তু অভ্র ফোনেটিক আমার কাছে এখন মানে ইংরেজি টাইপিং এর মতোই একটা সহজ ব্যাপার। তো তখন আমি লেখা শুরু করলাম, এবং আমি প্রচুর লিখতাম, কারণ আমি দেখলাম যে লিখতে লিখতে আমার আসলে মানে মানুষের বিভিন্ন জিনিসে অনেক আনন্দ হয়, লিখে আমার খুব আনন্দ হচ্ছে। আমি মাথায় একটা চিন্তা আসছে, সেই চিন্তাটাকে লিখে ফেলছি, এবং সেটা লিখতে গিয়ে আমার খুব ভালো লাগছে। তো সেটা চিন্তা করতে করতে আমি ভাবলাম কি নিয়ে লিখতে পারি। আমার বেশ কিছু প্যাশন আছে, এর মধ্যে শিক্ষকতা একটা প্যাশন, গবেষণা একটা প্যাশন। তো সেগুলো সম্পর্কে লেখা শুরু করলাম, যে গবেষণার কাজটা কেমন এবং কাকে বলে, এটা নিয়ে আমি বিভিন্ন সময় লেখা শুরু করলাম। আমার আরেকটা খুব বড় প্যাশন হচ্ছে হিস্ট্রি বা আর্কিওলজি, এই টাইপের জিনিসপত্র। তো সেটা নিয়ে আমি প্রচুর লিখলাম, যে বাংলাদেশের ইতিহাস, তারপর ঢাকার ইতিহাস, বা চট্টগ্রামের ইতিহাস, বা মানব সভ্যতার ইতিহাস, এই টাইপের বিভিন্ন জিনিস নিয়ে আমি অনেক লেখা লিখলাম। তার পাশাপাশি বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারতাম, তো সেটা নিয়ে অনেক সময় লিখতাম। একটা ইন্টারেস্টিং তথ্য ছিল যে 10ম শতাব্দীতে দক্ষিণ ভারতের একটা লেখা ছিল, একটা কয়েন দেখলাম, সেটার মধ্যে বাংলায় লেখা আছে উত্তম চোল। তা আমি ভাবলাম যে বাংলায় কি করে লেখা থাকতে পারে এটা।
তা আমি তখন একজন ভাষা বিজ্ঞানীর সাথে দ্বারস্থ হলাম। আমার পরিচিত একজন ভাষা বিজ্ঞানী আছেন আমেরিকাতে, সামির উদ্দৌলা। তো ডক্টর সামির উদ্দৌলার সাথে আমি কথা বললাম যে কেন এটা সম্ভব হলো। তো তখন আমি জানলাম যে আসলে ওই সময়ে সাউথ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা এরিয়ার একটা ভালো কানেকশন ছিল এবং রাইটিং সিস্টেমটা অনেক ক্ষেত্রে একই রকমের ছিল। এই জন্য ওই সময় সাউথ ইন্ডিয়ার যে চোল রাজবংশ, তাদের যে কয়েন, সেই কয়েনের মধ্যে উত্তম চোল এই লেখাটা লেখা ছিল। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর আমার কাছে মনে হয়েছিল। তো যাই হোক, এইভাবে করে বিভিন্ন বিষয় নিয়ে আমি লিখতে লিখতে অনেক বছর পেরিয়ে গেল। তো রাকিব ভাই, আমি একটু আপনাকে একটু থামাচ্ছি, জাস্ট অডিয়েন্সের জন্য। আমি মোবাইল থেকে একটা জিনিস দেখাই, যে আমরা যারা এখন ফেসবুকে লেখালেখি করি, হ্যাঁ, যারা এখন ওয়ার্ডপ্রেস বা ব্লগিং করি, এইটা হচ্ছে রাকিব ভাই কত আগে থেকে লেখেন, এটা একটু দেখানোর জন্য। এটা কিন্তু জাস্ট ওনার সচলায়তনের একদম প্রোফাইলে গিয়ে, মানে আমরা লেখালেখি শুরু করার অনেক আগে থেকে রাকিব ভাই লেখালেখি করছেন। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, তো আমি তো এই মানে এত বছর ধরে লেখার পরে আমার মনে হচ্ছে আচ্ছা অনেক কিছু লিখছি, যে বিজ্ঞান নিয়ে লিখলাম, গবেষণা নিয়ে লিখলাম, তারপর হচ্ছে মোটিভেশনাল অনেক কিছু নিয়ে লিখলাম। তা আমি 2010 এর পর আস্তে আস্তে অনেকটা ফেসবুকের দিকে সুইচ করি, কারণ তখন আমি বুঝতে পেরেছি আসলে মানুষের ইন্টারাকশনের সুযোগটা ফেসবুকে অনেক ভালো আছে ব্লগের চাইতে। তো আমি তখন ফেসবুকে অনেক বেশি প্রচুর লেখালেখি করতাম। তো লেখালেখি করতে গিয়ে আমার মনে হচ্ছে এই লেখাগুলো অনেকের কাজে আসছে, যেমন যারা গবেষণা সম্পর্কে জানতে চায় তাদের কাছে আসছে। আবার হায়ার স্টাডিজ সম্পর্কে আমি অনেক কিছু লিখলাম, কারণ আমি আবার বলছি আমি অনেক কিছু ঠেকে শিখেছি। আমি যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করি 2003 সালে, তখন তো কিছুই রিসোর্স নাই, বড় ভাইদেরকে জিজ্ঞেস করতে হয় এবং অনেক কিছু আসলে জানা যায় না। তা আমি পরবর্তীতে যখন পিএইচডি শেষের দিকে এসে গেছি, তখন আমি পিএইচডি করে ফেলছি, তখন আমি বুঝলাম যে ব্যাপারটা আসলে কিরকম, কোনটা কিভাবে করতে হয়, অ্যাপ্লাই কিভাবে করতে হয়, অ্যাডমিশন কি করে পেতে হয়। তো এই জিনিসগুলো আমি আসলে আস্তে আস্তে বাংলা লেখা শুরু করলাম এবং এটা অনেক কাজে আসলো। তো আমি এগুলো সবগুলো করার পর আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, অনলাইনে লিখলাম, কিন্তু অনেকেই আছেন যে তারা বই আকারে কিছুটা পড়তে পছন্দ করেন। তো কারোর কাছে যে বই আকারে থাকে, তো সেটা অনেক কাজে আসতো সবার। তো তখন আমি আসলে দুইজন প্রকাশকের সাথে যোগাযোগ করলাম যে আচ্ছা আমার কাছে দুইটা পাণ্ডুলিপি আছে, একটা হচ্ছে গবেষণার উপর একটা বই, গবেষণা কি করে করতে হয় এই টাইপের একটা বই, বেসিক করে বাংলায় লেখা, আর আরেকটা হচ্ছে যে মোটিভেশনাল একটা বই, কি করে মনটাকে ভালো করা যায় বা এরকম কিছু বই। এইসব নিয়ে আমার অনেক লেখালেখি আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো সম্পর্কে কিরকম ইন্টারেস্ট হবে। তো আমি এনে দুইজন বড় বড় প্রকাশকের সাথে যোগাযোগ করলাম। তো যোগাযোগ করার পর দুইজনেই এক বাক্যে বললেন যে না ভাই, এই ধরনের বই আসলে আমরা ছাপি না। ছাপবো না কেন? তারা বললেন যে আসলে দেখেন ভাই, বাংলাদেশের মানুষ এরা গবেষণা কি করবে, গবেষণা বই এখানে কেউ কিনবে নাকি, পয়সা দিয়ে কিনবে? অসম্ভব ব্যাপার। এই গবেষণা বই, মন ভালো করার বই, এইসব তো চলবে। গল্প উপন্যাস লিখেন, সেগুলা হয়তো চলবে, বা গাইড বই লিখেন, সেগুলো চলবে, কিন্তু গবেষণার বই কেন বাংলাদেশের মানুষ কিনবে পয়সা দিয়ে? এসব বই কিনে আমরা লসে পড়বো নাকি? আপনি পয়সা দেন, আমরা ছেপে দেবো, কিন্তু আমরা নিজের পয়সায় নিজের উদ্যোগে ছাপবো না। তো এরকম আমার প্রথম দুজন প্রকাশক এটা বলার পরে আমার একটু মন খারাপ হয়ে গেল। বললাম আচ্ছা, এটা তো আসলে কি সত্যি যে গবেষণা মানুষের এত ইন্টারেস্ট নেই, তাহলে অনলাইনে এত ইন্টারেস্ট দেখি কেন মানুষের কাছে? তো তখন আমাকে একজন আমার বর্তমান যে প্রকাশক আদর্শের মাহবুব সাহেব, ওনার সাথে যোগাযোগ করে দিলেন এবং উনি প্রচন্ড উৎসাহের সাথে আমার প্রথম দুটো বই ছাপলেন এবং ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং ডক্টর কায়কোয়াল স্যার আমার দুইটা বইয়ের ভূমিকা লিখে দিলেন, মুখবন্ধ লিখে দিলেন। তো সেই দুইটা বই 2015 সালে প্রথম প্রকাশিত হলো এবং প্রথম বইমেলাতে আমার মনে আছে যে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যখন প্রচুর মানুষ এই বইগুলো কিনতো এবং সে বছরে বইমেলায় যে বেস্ট সেলার লিস্ট ছিল সেটার মধ্যে প্রথম 3টা বই আমি বলবো যে যা প্রথাগত যা ট্রেডিশনাল পাবলিশার তাদের জন্য একটা চপেট আঘাত পাওয়া যায়, কারণ প্রথম 3টা বই ছিল, একটা হচ্ছে চমক হাসানের বই, গণিতের অসাধারণ একটা বই, আর বাকি দুটো বই ছিল আমার গবেষণা হাতে খড়ি এবং মন প্রকৌশলী বইগুলো। যারা বলছে যে গবেষণা বই বাংলাদেশে বিক্রি হয় না, তাদের জন্য একটা স্ট্যাটিস্টিক্স আমি বলি। আমার এবছরের বইমেলার আগ পর্যন্ত আমার গবেষণা বইটা প্রায় 10,000-এর বেশি বা 12,000-এর মতো মানুষের কাছে গেছে। তো কাজেই বাংলাদেশি মানুষ যে গবেষণা আগ্রহী না, এই ধরনের ফালতু ধারণা যারা করতেন, তাদের ধারণাটা প্রচন্ড রকমের বড় রকমের ভুল। এক্স্যাক্টলি। আমি যেটা বললাম রাকিব ভাই, আপনার লেখা তো খুবই শক্তিশালী এবং যে বইটা গবেষণায় হাতে খড়ি, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের রিসার্চ বা কোনো কিছু না, খুবই সুখপাঠ্য
যেটা আমি বললাম যে এটা জাস্ট গল্পের বইয়ের মতো করে পড়ে ফেলা যায় যে এত সুন্দর একটা লেখার বই। আমার পিএইচডি বস আমাকে একটা কথা বলতো, এই মানুষটা মানে হি ওয়াজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পারসন। সে আমাকে একটা কথা বলতো যে মানুষ কোনো খাবার পছন্দ করে কি না করে এটা সে হয়তো অন্য একজনকে দেখে কিছুটা ধারণা করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে খাবারটা লাইক করে কিনা এটার জন্য তাকে চু করা দরকার নাই, চাবানো দরকার নাই, খাবারটা মুখে আগে রাখতে হবে, রেখে একটু চাখতে হবে, দেন হি মে লাইক ইট। তো রিসার্চ খুবই খুবই কঠিন একটা জগৎ, কারণ এর রিওয়ার্ডটা ইমিডিয়েটলি আসে না। রিসার্চের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এটা রিওয়ার্ডটা ডিলেইড। আমরা ওই পয়েন্টে একটু পরে যাচ্ছি। কিন্তু আপনি যেটা করছেন যে 10,000 মানুষ আপনার বইটা তাদের হাতে পেয়েছে, এটা তারা গল্পের বইয়ের মতো করে পড়ছে এবং সেখান থেকে তারা এন্টারটেইনমেন্টের মতো করে নলেজটা পাচ্ছে, এবং আপনি জানেন না হয়তো এখান থেকে ক্ষুদ্র একটা অংশ যদি তাদের ভেতরে গবেষক সত্তাটাকে লালন করে, বাংলাদেশ এটার ফলাফলটা একদিন দেখতে বাধ্য ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একটু পরের টপিকে আসি। আপনি উইকিপিডিয়ার সঙ্গেও সম্পৃক্ত আছেন। আপনার কিন্তু আমি সচরাচর অনেকগুলো লেখা দেখেছি যে আপনি উইকিপিডিয়ায় কারা লেখে, উইকিপিডিয়ার লেখক হতে হলে কি করতে হবে, কি আপনি একটু এইটা সম্পর্কে বলেন। তা আমি যখন ইউনিভার্সিটি অফ ইলিনয় পিএইচডি করছি, তো তখন আমি বিভিন্ন ইনফরমেশনের জন্য আচ্ছা, এক্সকিউজ মি তখন রাগিব ভাই, আমার মনে হয় হ্যাঁ, আপনার সাউন্ডটা কোনো কারণে হঠাৎ কমে গিয়েছে, একটু কাইন্ডলি আচ্ছা দেখবেন। এখন শোনা যাচ্ছে? মাচ বেটার, হ্যাঁ। থ্যাংক আচ্ছা, ইউ। হ্যাঁ। তো আমি যখন ইউএস তে পিএইচডি করছি, তো তখন আমার প্রায় বিভিন্ন তথ্যের জন্য অনলাইনে সার্চ করতাম। তখন মাত্র দেখলাম যে একটা নতুন ওয়েবসাইট এসছে। উইকিপিডিয়া তো আর্লি 2000 শুরু হওয়া, তো মাত্র সদ্য নতুন একটা ওয়েবসাইট উইকিপিডিয়া পেলাম, যেখানে আসলে অনেক তথ্য পাওয়া যায়। রাইট। তো এবং সেটার মডেলটা হচ্ছে যে যারা পাঠক তারাই আসলে লেখক, তারাই এখানে তথ্য যোগ করছেন কিছু নিয়ম মেনে, যার কারণে যাচাই যোগ্যতা এবং অন্যান্য রুলস মেনে চলা যাচ্ছে। তো এটাতে আমি সার্চ করতে গিয়ে দেখলাম, আরে এখানে তো বাংলাদেশ সম্পর্কে কোনো ইনফরমেশনই নাই, বাংলাদেশের সম্পর্কে নাই বা বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে নাই। তখন রাইট। আমার হলো আচ্ছা ঠিক আছে, আমি তো কিছুটা হলেও জানি, সেগুলো আমি অ্যাড করে দিই। তো এভাবেই আমার উইকিপিডিয়ায় লেখালেখির কাজটা শুরু করি আমি 2004 এর দিকে। তো তখন আস্তে আস্তে করে আমি লিখতে লিখতে আমি মনে হচ্ছে এটা তো আসলে বাংলা সম্পর্কে কিছু ইনফরমেশন অ্যাড করলে প্রচুর মানুষ এটা জানতে পারছে এবং ভবিষ্যতে জানতে পারবে। তো এইভাবে করে এই গ্যাপটাকে ফিল করার জন্য আমি কাজ শুরু করি, যে বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে। সেখানে কিন্তু ওই সময় অনেক অদ্ভুত তথ্য ছিল, যে ওখানে ওই সময় যেহেতু বাংলাদেশের লোকজন কেউ নাই, খালি মাঠে গল্পে পাকিস্তানিরা তাদের দেশের যে ন্যারেটিভটা, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আসলে গৃহযুদ্ধ, এই দ্যাটস এ টাইপের ভেরি গুড কথাবার্তা পয়েন্ট। ওখানে অ্যাড করে দিচ্ছিল। তাই আমি ভাবলাম যে আমাদের তো আসল সত্যিটা সেখানে বলা দরকার, যেহেতু রাইট। সত্যিটা আমি জানি, রেফারেন্সও জানি এবং রাইট। রেফারেন্স দিয়ে আমি লিখতে পারি, কাজে সেটা আমার করা উচিত। তা আমি ওই সময় লেখালেখি শুরু করলাম এবং আমি প্রচুর লিখতাম। আমার মনে আছে যে এট ওয়ান পয়েন্ট আমি হয়তো মান্থলি আমি 2000 এডিট করতাম, 3000 এডিট করতাম, এরকম এত পরিমাণ ওয়াও, লেখালেখি ওয়াও। করতাম। তো এটা করার কিছুদিন করার পর আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, এখানে তো হয়েছে, কিন্তু আমার পক্ষে একা তো কাজটা করা সম্ভব না। এখানে রাইট। দরকার আরো প্রচুর মানুষকে সম্পৃক্ত করা। তো সে সময় আমি একটা আসলে ওই সময় তো ফেসবুক ছিল না, এরকম ছিল, তো আমি বিভিন্ন মেইলিং লিস্টে বিশাল বড় একটা মানে চরমপত্র লিখলাম আমাদের কেন বাংলাদেশিদের সবার এই অনলাইনে লেখার কাজটা শুরু করা উচিত, উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজটা শুরু করা উচিত। তা আমার কথা শুনে বেশ কিছু অনেক মানুষ আসলেন এবং ততদিনে আমি দেখলাম যে বাংলা উইকিপিডিয়ার কাজও শুরু হয়েছে। আমি করিনি, কিন্তু আরেকজন করেছেন, কিন্তু লেখকের অভাবে সেখানে মানে কোনো কন্টেন্ট নাই বললেই চলে। 500-র চেয়েও লেস এন্ট্রি আছে এবং অধিকাংশ হচ্ছে 1-2 লাইনের। তো আমি বুঝলাম ওকে। যে এখানে আসলে কাজ করতে হলে আরো প্রচুর মানুষকে এখানে রেডি করতে হবে, যাতে তারা কাজটা করতে পারে। তো রাইট। ওই সময় প্রথম আলোতে আছেন মুনির হাসান ভাই, উনি এটা নিয়ে একটা আর্টিকেল লিখলেন। আমার মনে আছে যে 2006 সালের 30 বা 31শে মার্চ এটা প্রথম ছাপা হয় প্রথম আলোতে, এবং সেটা পড়ার পরপরই বাংলাদেশে প্রচুর উদ্যোগী মানুষ, প্রচুর উদ্যোগী তরুণ তরুণী আগ্রহী হলেন যে তারা উইকিপিডিয়া কাজ করবেন। তো আমি তখন তাদেরকে অর্গানাইজ করার কাজটা শুরু করলাম, যে কি করে উইকিপিডিয়া লিখতে হয় এই জিনিসটা শুরু করলাম। ওপেন কন্টেন্ট কাকে বলে, মুক্ত জ্ঞান কাকে বলে, এই জিনিসটা আমি আস্তে আস্তে লেখালেখির মাধ্যমে শুরু করলাম এবং মোটামুটি ভাবে বাংলা উইকিপিডিয়া খুব দ্রুত অনেক বাড়িয়ে ফেলতে পারলাম। আমরা ওই সময় প্রায় 10,000 এন্ট্রি কাজ শুরু করে ফেললাম প্রায় 6 মাসের মধ্যে। ও মাই এবং গড। তার পাশাপাশি আমরা যেটা করলাম, যে জিনিসটাকে সাস্টেইনেবল করার জন্য যে বাংলাদেশে একটা ভলান্টিয়ার কমিউনিটি সেটা ক্রিয়েট করার কাজ করলাম আমি, মুনির ভাই এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মিলে। যার ফলে বাংলাদেশে মোটামুটি গত প্রায় এই যে 14 বছরে প্রচুর উইকিপিডিয়ান তৈরি হয়েছে, যারা আসলে বাংলা উইকিপিডিয়াকে অনেক দূরে এগিয়ে নিতে পেরেছেন। তো ওয়াও। ব্যক্তিগতভাবে আমি আসলে অনেক সময় দিয়েছিলাম উইকিপিডিয়াতে। আমার মনে আছে আমার পিএইচডি কো অ্যাডভাইজার এসে আমাকে একসময় ধমক দিয়ে বলছিলেন যে আচ্ছা তুমি যে এখানে এডিট করছো, এখানে এটা কি তোমার নাম যাচ্ছে কোথাও, তুমি তো পরে তোমার এটাতে এত টাইম দিচ্ছ,
তো আমি তোমার রিওয়ার্ডটা কি? কিছু বলিস আসলে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এই কাজটা করার দরকার, কারণ আমি একটা সায়েন্টিফিক আর্টিকেল লিখলে সেটা হয়তো 100 জন মানুষে পড়বে, কিন্তু উইকিপিডিয়া কিছু তথ্য যোগ করলে সেটা হয়তো মিলিয়নস অফ পিপলস দেখবে। রাইট, কাউন্টলেস। তো পরবর্তীতে আমি আসলে আমার পেশায় মানে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পরে আসলে অতটা সময় দিতে পারিনি। এই জন্য 2011-12 সালের পর থেকে আমার ইনভলভমেন্ট অনেকটা কমিয়ে এনেছি। কিন্তু এখনো আমি উইকিপিডিয়াকে পপুলার করার বা উইকিপিডিয়া কমিউনিটি কে অর্গানাইজ করার কাজটা কিছুটা হলেও করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি। রাগিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা দেখেছি যে আপনার লেখার এরিয়াটাও কিন্তু সময়ের সঙ্গে একটু করে চেঞ্জ হয়েছে। লাইক আপনি কম্পিউটার সিকিউরিটি নিয়ে অনেক কাজ করেন। আপনার একটা লেখা স্কাইপ কনভারসেশন হ্যাকিং হয় সম্ভবত কয়েক বছর আগে। এইটা আপনি কিন্তু একজন বিজ্ঞানীর রিসার্চারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি জিনিসটা এনালাইসিস করেছিলেন এবং ওইটা আপনার সচরাচর এখনো লেখাটা আছে। তো আমরা অলরেডি আপনি এই টপিকটা কিছুটা কভার করেছেন যে বাংলাদেশের গ্র্যাজুয়েশনের পরে আপনি ইন্ডাস্ট্রিতে না গিয়ে রিসার্চে এসেছেন। আমরা এটা নিয়ে একটু ধরেন ইউএস এর মধ্যে আপনি যখন পিএইচডি শেষ করলেন, ইউ কুড গো টু গুগল, ইউ কুড গো টু অ্যামাজন, আপনি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার বিল্ড করতে পারতেন। কিন্তু পার্টিকুলারলি আপনি রিসার্চ ট্র্যাকে এসেছেন, আপনি পোস্ট ডক করেছেন, তারপরে আপনি বর্তমানে ইউএবিতে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করেছিলেন, তারপরে আপনি টেনিউরড হয়ে এখন অ্যাসোসিয়েট হয়েছেন। তো দিস ইজ নট অ্যান ইজি ট্র্যাক। সোজা কথায় বলতে গেলে রিসার্চের ট্র্যাকটা খুবই কঠিন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ফিউ পিপল, খুবই কম সংখ্যক লোক রিসার্চের ট্র্যাকে আসে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে এই রিওয়ার্ডটা ইমিডিয়েটলি হয় না। রিওয়ার্ডটা অনেক বড়, কিন্তু অনেক পরে আসে। 5 বছর পরে আই মে নট বি টেনিউরড, আমাকে হয়তো ইউনিভার্সিটি লিভ করে অন্য জায়গায় যেতে হতে পারে, কিন্তু আমি যে কন্ট্রিবিউশন করেছি, যে পুশ করে যাচ্ছি, এইটা রিওয়ার্ডটা সায়েন্টিফিক কমিউনিটি, পুরা হিউম্যান কাইন্ডকে সার্ভ করছে। এটা অনেক বড় একটা ত্যাগ স্বীকার, যেটা আপনি মানে এটা সম্পর্কে আপনি কিছু একটা বলেন। ভালো কথা বলছো। তো আমি আসলে যখন স্টুডেন্ট ছিলাম তখন বিভিন্ন রিসার্চ রিলেটেড অর্গানাইজেশনে কাজ করেছি। ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশন বা এনসিএস তে কাজ করছিলাম, প্রায় 2-2.5 বছর ধরে কাজ করছি সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যখন আমি পিএইচডি করছিলাম আর এ হিসেবে সেখানে কাজ করেছি। তো আর পিএইচডি করার সময় আমি গুগলে ইন্টার্নশিপ করেছিলাম সেই 2007 সালে। তো আমি গুগলের মেইন হেডকোয়ার্টারে, গুগল তখন এখনকার চেয়ে অনেক ছোট ছিল, কিন্তু তারপর অনেক টপ কোম্পানির মধ্যে একটা ছিল। তো সেখানকার এনভায়রনমেন্ট দেখা, সেখানকার যারা কাজ করছে সবাইকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তো আমি তাদেরকে সবাইকে অনেক শ্রদ্ধা করি যে তারা যে কাজটা করছেন খুবই ভালো কাজ। ইন্ডাস্ট্রির কাজটা অবশ্যই অনেক সম্মানের কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আমি যেটা বললাম যে আমি অনেকটা নিজের স্বাধীন চিন্তায় অনেক বিশ্বাসী। তো ইন্ডাস্ট্রিতে আমি যেটা বুঝি যে কিছুটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক হায়ারার্কি মেনটেন করে চলতে হয়। কোনো গবেষণার কাজে যদি কোম্পানির লাভ না হয়, তাহলে তারা হয়তো ওই গবেষণার কাজে অতটা ইনভেস্ট করবে না। কিছু ভিশনারি কোম্পানি আছে যারা হয়তো 50 বছর পরের জন্য কাজ করে যাচ্ছে, যেমন আইবিএম অনেক কাজ করেছে বা অন্যান্য কোম্পানি কাজ করছে, কিন্তু তারপরেও তারা এমন কোনো জিনিসটা কাজ করবে না যেটাতে তাদের যে প্রফিটের ব্যাপারটা আসছে না। কিন্তু অনেক কিছু আছে যে ক্ষেত্রে হয়তো কোনো প্রফিট নেই, কিন্তু আসলে কিছু করলে অনেক মানুষের উপকার হবে। হয়তো ইমিডিয়েট যে করছে তার প্রফিট হবে না, কিন্তু অনেক মানুষের অনেক উপকার হবে। বা আরো কিছু জিনিস আছে যেগুলো অনেক বেশি অ্যাবস্ট্রাক্ট, যেগুলো হয়তো অনেক বেশি স্বপ্নের মতো, এবং যে জিনিসটা আসলে হতে মানে হয়তো 30-40-50 বছর লেগে যাবে, কারণ টেকনোলজিটা এখনো নাই। ওইটা একবার ভিত্তিটা তৈরি করতে হবে। এই কাজটা আমার মতে যে ইন্ডাস্ট্রিতে বসে করাটা অনেক কঠিন। সেই জন্য আমি আমার পেশা হিসেবে মানে শিক্ষকতা এবং গবেষণাকে বেছে নিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আসলে ব্যক্তিগতভাবে আমার আসলে অত বেশি চাওয়া পাওয়া নাই। আমার নিডস খুবই কম। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার প্রিয় খাবার কি, আমি বলবো যে আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল আর ভাত। এটা হচ্ছে আমার প্রিয় খাবার। ওরকম পোলাও কোরমা বিরিয়ানি অতটা আমার ওইটা আমি চাই না। সেরকম আমার লাইফের ক্ষেত্রেও আমার যখন একটু বেসিক কিছু নিড আছে সেগুলো যখন ফুলফিল হয়ে যায়, টাকা পয়সা আসলে অতটা আমার কাছে অতটা ইম্পর্টেন্ট না। আমার এমন ইচ্ছা নাই যে আমি খুব দামি গাড়ি চালাবো, বিশাল বাড়ি থাকবো, এরকম ইচ্ছা নেই। মোটামুটি ভাবে আমার হলেই হয়ে যায়। তো কাজেই ইন্ডাস্ট্রির চাকরিতে অবশ্যই বেতন শিক্ষকতার চাকরির চাইতে বেশি, হয়তো দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু মনের যে সুখটা এবং যে ফ্লেক্সিবিলিটিটা, সেটা আমার মতে টিচিং প্রফেশনে অনেক বেশি। স্ট্রেস আছে, সেটা আমি স্বীকার করছি। অনেক সময় অনেক অড আওয়ারে কাজ করতে হবে, উইকেন্ডে কাজ করতে হবে, রাত্রেবেলা কাজ করতে হবে, কিন্তু আমি কাজ করছি হচ্ছে নিজের জন্য। আমি আগেই একটা জিনিস বলছিলাম যে আমি একটু ঘাটতারা টাইপের, আমাকে কেউ আদেশ করলে আমি কাজটা করি না, করতে পারি না। এটা আমার একটা ঘাটতারা আমি বলতে পারবো। তো
আমি একজন প্রফেসর হিসেবে আমার বস আসলে খুবই অল্প কয়েকজন। আমার বস হচ্ছে আমার ডিপার্টমেন্টের চেয়ার হতে পারে বা আমার ইউনিভার্সিটির ডিন। ডিন বা প্রভোস্ট বা প্রেসিডেন্ট হতে পারে, বা দ্যাটস ইট। এবং সেই ক্ষেত্রেও তাদের আসলে অতটা প্রভাব আমার উপর নাই। আমাকে, আমি কোন বিষয়ে কাজ করবো সেটা তারা ডিসাইড করবে না, আমি নিজেই রাইট, আমার বস। রাইট। এই স্বাধীনতাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং এটার কারণেই আমি যেমন ইচ্ছে লেখার, আমার কবিতার খাতার মতো, যেমন ইচ্ছে চিন্তা করার স্বাধীনতার জন্য আমি ইন্ডাস্ট্রিতে না গিয়ে আমি টিচিং প্রফেশনে এসেছি। এটা এক্স্যাক্টলি। হয়তো আমার জন্য খাটে, অন্য সবার জন্য খাটবে সেটা আমি বলছি না, সবাইকে তা করতে হবে বলছি না, কিন্তু আমি এটা বলতে চাই যে আমার জন্য ব্যক্তিগতভাবে এই স্বাধীনতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি গবেষণার খাতে এসেছি। এক্স্যাক্টলি। আর আরেকটা পয়েন্ট হলো যে আমি আসলে অনেক অনেক অদ্ভুত জায়গা থেকে আমি আসলে রিসার্চের আইডিয়া পাই, যেগুলো হয়তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়তো একটা জিনিস নিয়ে বসে থাকতে হবে, সেটা বা কোম্পানির যে গ্রুপে কাজ করছে সেই গ্রুপের কাজ নিয়ে করতে হবে, সেটাতে অনেক সীমাবদ্ধ থাকতো। তা আমি অনেক বেশি গল্পের বই পড়ার মতো অনেক বেশি সায়েন্স ফিকশনও টিভিতে দেখি। তো সেই সব জায়গা থেকে আমি প্রচুর আইডিয়া পাই। অনেক অনেক জিনিস আমি আছে, মানুষের যখন স্বপ্নে ওষুধ পায়, স্বপ্নে জিনিসপত্র পায়, ওরকমই অনেক সময় স্বপ্নের মধ্যে বা অনেক সময় অনেক দিবা স্বপ্নের মধ্যে অনেক চমৎকার আইডিয়া পেয়েছি, যেগুলো দিয়ে অনেক ইন্টারেস্টিং রিসার্চ কাজ করা গেছে। এক্স্যাক্টলি। রাগিব ভাই, আমরা স্লোলি পরের টপিকে চলে আসি। আপনি প্লিজ কন্টিনিউ করেন। আপনার এরিয়া অফ ইন্টারেস্ট এইটা সম্পর্কে আমরা জানবো, প্লাস আপনার যে সিক্রেট ল্যাব, হুম। সিক্রেট নামটা আমার খুবই খুবই ভালো লাগে। সিক্রেট ল্যাব শুনলেই কেমন জানি লাগে। এটা সম্পর্কে আমরা একটু জানবো। প্লিজ গো অ্যাহেড। সিক্রেট ল্যাবের নামটা হলো এরকম যে সিক্রেট ল্যাব শুনলে সবাই একটু নড়চড়ে বসে, সবাই ভাবে সিক্রেট ল্যাব, না জানি কি সিক্রেট কাজ হচ্ছে। কিন্তু এটা আসলে একটা অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম, সেটা হচ্ছে সিকিউর অ্যান্ড ট্রাস্টওয়ার্দি কম্পিউটিং ল্যাব। এইটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিক্রেট ল্যাব। তো সিক্রেট ল্যাবে আমরা যে কাজগুলো করি, আমরা বলছি যে আমি এবং আমার পিএইচডি স্টুডেন্ট যারা আছে তাদের কথা বলছি। তারা আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে যে রিয়েল লাইফ সিকিউরিটি প্রবলেম, রিয়েল লাইফ নিউ টেকনোলজি রিলেটেড প্রবলেম, এগুলো নিয়ে কাজ করি। তো এগুলোর মধ্যে আছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব সিকিউরিটি প্রবলেমের ফেস করছি। সিকিউরিটি কিন্তু আসলে ঠিক কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রবলেম না। আমি প্রায় বলি সবাইকে যে সিকিউরিটি কোনো টেকনিক্যাল প্রবলেম, এটা একটা হিউম্যান প্রবলেম। কারণ আজ থেকে ৫,০০০ বছর আগে গুহা মানবদের আমলেও সিকিউরিটি প্রবলেম ছিল, অথেন্টিকেশন প্রবলেম ছিল, ইন্টিগ্রিটি প্রবলেম ছিল, এবং আজ থেকে ৫,০০০ বছর পরেও থাকবে। কম্পিউটার যখন থাকবে না তখন এই প্রবলেমগুলো থাকবে। তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব প্রবলেম ফেস করি সেগুলো নিয়ে আমরা কাজ করি। আর এই কাজের মধ্যে আমি যেটা বললাম যে আমার আরেকটা প্যাশন হচ্ছে হিস্ট্রি। আমি সেই হিস্ট্রিটাকে আমার কম্পিউটার সায়েন্সের সাথে খুব ইন্টারেস্টিং ওয়েতে মার্চ করেছি। সেটা হচ্ছে সিকিউরিটি নিয়ে যখন মানুষের কাজ করে, তো তখন সবার ধারণা থাকে যাচ্ছে সিকিউরিটি মানে হচ্ছে পাসওয়ার্ড বা এনক্রিপশন, এই টাইপের জিনিসপত্র। কিন্তু আমি যেটা নিয়ে কাজ করেছি, বেশ অনেকখানি কাজ করেছি, সেটা হচ্ছে সিকিউর প্রভেনেন্স নিয়ে কাজ করেছি। আমার পিএইচডি টপিক সেটার উপরে। অর্থাৎ যেকোনো জিনিসের হিস্ট্রিটাকে, যেকোনো ডিজিটাল অবজেক্ট হোক বা যেকোনো ফাইল হোক বা ডেটাবেস হোক, যেকোনো কিছুর হিস্ট্রিকে আমরা কি করে প্রিজার্ভ করতে পারি সিকিউর ওয়েতে, এবং পরবর্তীতে সেই হিস্ট্রি অর্থাৎ সিকিউর বা ভেরিফাইড মেমোরিজ গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। একটা আচ্ছা, ছোট রাগিব ভাই, উদাহরণ। আমি একটু আপনাকে বাধা দেই। আমি না এই আপনার রিসেন্টলি পাবলিশ আর্টিকেল গুলো একটু গো থ্রু করেছি। আমি একটা বোকার মতো প্রশ্ন করি। প্রভিনেন্স শব্দটা আমি কয়েকটা আপনার পেপার মধ্যে পেয়েছি। ওই ওয়ার্ডের মানেটা আমি বুঝি নাই। একটু জাস্ট একটা বাক্যে যদি। প্রভেনান্স হচ্ছে সোজা বাংলাতে গিয়ে তুমি কে, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, বাড়ি কই, কোথায় থাকো, এই টাইপের, অর্থাৎ যেকোনো কিছুর হিস্ট্রি, সেটাকে বলা হচ্ছে প্রভেনান্স। একটা ছোট এক্সাম্পল দিই। আমার পিছনে যে পেন্টিংটা আছে এটা আসলে অবভিয়াসলি একটা প্রিন্ট, এটা রিয়েল পেন্টিং না, মানে, কিন্তু মিউজিয়াম গুলোতে যে পেন্টিং গুলো থাকে, আমার পিছনে হ্যাঁ, হ্যাঁ। পেন্টিং গুলো আছে, পেন্টিং আমি জানি না, হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। রাইট, রাইট, কিন্তু যে পেন্টিং গুলো থাকে বিভিন্ন মিউজিয়ামে, তো সেগুলোর কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার দাম। তো রাইট। $1 মিলিয়ন দাম দিয়ে নিশ্চয়ই তুমি আমার আঁকা পেন্টিং নিশ্চয়ই $1 মিলিয়ন দিয়ে কিনবে না। কিন্তু যদি একটা পেন্টিং পিকাসোর, পাবলো পিকাসোর আঁকা হয়, সেটা অবশ্যই $100 মিলিয়ন বা তার বেশি দামে মানুষ কিনবে। রাইট, রাইট। এখন কথা হচ্ছে যে পেন্টিং এর মধ্যে কি করে বোঝা যাবে যে এটা আসলে পাবলো পিকাসোর আঁকা এবং এটা একটা জাল না। তো পেইন্টিং এর ক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে যে তার হিস্ট্রিটাকে চেক করা, যে আচ্ছা পাবলো পিকাসো কবে এটা লিখছেন, তারপর আঁকছেন, ড্র করছেন, তারপর ওনার কাছ থেকে কে কিনছে, তারপর কে কেনার পর তার থেকে কে কিনছে, এই যে হিস্ট্রি পরম্পরা, এই জিনিসটার মাধ্যমে এটার অথেন্টিসিটি যাচাই করা হয়। আরেকটা আসতে পারে হাদিসের ক্ষেত্রে। হাদিসের ক্ষেত্রে ধরো অনেক হাদিস আছে, কিছু জাল কিছু আসল। তা হাদিসের তাহলে কি করে সহি হাদিস করা হয়, এটাও কিন্তু একটা প্রভিনেন্সের ব্যাপার। ওয়াও, যখন ওয়াও। হাদিসের অথেন্টিসিটি যাচাই করা হয় তখন দেখা আচ্ছা ঠিক আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে এটা বলছিলাম, তার থেকে কে শুনছে, তার থেকে কে রাইট, শুনছে, অল দ্য রাইট। ওয়ে টু দ্য কারেন্ট রিসিপিয়েন্ট, ফ্রম দ্য অরিজিন টু দ্য কারেন্ট রিসিপিয়েন্ট কিভাবে আসছে। তো এই জিনিসটা হচ্ছে প্রভেনেন্স। তো কম্পিউটার সায়েন্সের সমস্যা হচ্ছে যে আমরা সবকিছু কারেন্ট টাইমে জাজ করি। কাউকে ধর তুমি একটা সাইটে লগ ইন করতে গেলে তুমি হয়তো পাসওয়ার্ডটা তুমি ওই মুহূর্তে জানো কিনা,
সেটা যাচাই করা হচ্ছে। তো তোমার পাসওয়ার্ডটা যদি চুরি হয়ে যায়, কারেন্ট পাসওয়ার্ড চুরি হয়ে যায়, তাহলে কিন্তু যে কেউ তুমি সেটা ঢুকতে পারছো। এইটা একটা প্রবলেম। আমাদের রিয়েল লাইফে কিন্তু আমরা এটা করি না। এই যে রিয়েল লাইফে তুমি আমাকে এখানে ঢুকতে দিলা, কথা বলতে দিচ্ছ, তুমি কি করে বুঝছো যে আমি আসল রাগিব হাসান? তাই তো। আমি এখন তুমি আমাকে একটা পাসওয়ার্ড হয়তো বললে আমি আমার পাসওয়ার্ডটা অনেক বলতে পারতাম। তুমি হ্যাঁ আমাকে হ্যাঁ দিচ্ছ না, তুমি আমাকে অনেকদিন আগে থেকে চিনো, ইউ হ্যাভ সাম হিস্ট্রি, ইন্টারাকশন হোক, যোগাযোগ বিভিন্নভাবে যোগাযোগ হোক, সেটার মধ্যে একটা হিস্ট্রি আছে, ইন্টারাকশন হিস্ট্রি আছে বিটুইন আস। রাইট তুমি রাইট আমাকে সেটার ভিত্তিতে আমাকে অথেন্টিকেট করছো, ঠিকই, এই হচ্ছে রাগিব হাসান, অন্য কেউ না। তো এই 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 যে এই জিনিসটা, এটা হচ্ছে প্রভিডেন্স, এবং এটার মাধ্যমেই আমরা আসলে হিস্ট্রিটাকে কাজ লাগাতে পারি, হিস্ট্রিটাকে মাধ্যমে যে কোনো কিছু অথেন্টিকেট করতে পারি। তা আমার কাজ হচ্ছে একটা সেন্ট্রাল থিম হচ্ছে যে কোনো কিছুর আমরা হিস্ট্রিটাকে কাজ লাগিয়ে কি করে সবকিছুকে মোর সিকিউর করতে পারি এবং আরো রিয়েল লাইফের কাছে নিয়ে যেতে পারি। তো আমি আমার কাজ করেছি আমার পিএইচডি এবং পোস্ট ডকের সময় ফাইলের প্রভিডেন্স, ফাইলের হিস্ট্রি দিয়ে কাজ করা বা ডেটাবেজে কাজ করা, এবং বর্তমানে অনেকখানি কাজ করেছি ক্লাউডের প্রভিডেন্স নিয়ে। আমার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে যে ক্যারিয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে এই ক্লাউড প্রভিডেন্সের উপরে, ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে। এবং বর্তমানে আমি কাজ করছি ইন্টারনেট অফ থিংস এবং ইন্টারনেট অফ ভেহিকলস অথবা স্মার্ট ভেহিকল। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি দেখলাম যে আপনার অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট, আইওটি, আইওভি, আমি আইওটি শব্দটা জানতাম, আইওভি জানতাম না, পরে আপনার পেপারের মধ্যে গিয়ে ইন্টারনেট অফ ভেহিকলস। তো আমি মানে আপনি আসলে ইউ হ্যাভ সাম ম্যাজিক ইন ইউ, যে আমি নিজে ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার আসলে একটু কম্পিউটার সায়েন্স আর একটু পড়া উচিত, মানে জিনিসটা আপনি এত মজা করে বলেন। আচ্ছা ভাই, করোনার কারণে সবকিছু ইম্প্যাক্টেড হয়েছে, হ্যাঁ, ইভেন আপনি এই সময় জানেন যে মানে জেফ বেজোস কি পরিমাণ উপকৃত, অ্যামাজন কি পরিমাণে উপকৃত হয়েছে এবং সার্ভিস দিয়েছে। ড্রাইভারলেস ভেহিকল এইটা, তারপর ধরেন ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ ভেহিকল, এইটার প্রসপেক্টটা অনেক অনেক ওয়াইড, এবং আপনি আপনার সায়েন্টিস্টের চোখ দিয়ে আপনি যে ফিউচারটাকে দেখেন ওইটা আমাদেরকে একটু দেখান। সায়েন্টিস্টের চোখ দিয়ে কি ফিউচারকে দেখি সেটা আসলে খুব সহজে আমি এক্সপ্লেন করতে পারি। যদি তুমি টিভি সিরিজের ভক্ত হও, তুমি যদি স্টার ট্রেকের ভক্ত হও, তাহলে আমার যে ভবিষ্যৎটা আমি দেখতে চাই এবং চাই সেটা হচ্ছে স্টার ট্রেকের জগৎ। কারণ অনেকে হয়তো স্টার ট্রেক সম্পর্কে জানে না, তো আমি তার ব্যাখ্যাটা হিসেবে দিই। স্টার ট্রেকের জগৎটা দেখানো হয় স্টার ট্রেক একটা অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিজ, এখনো চলছে, সেই 1965-66 সাল থেকে শুরু হয়। তো সেটাতে দেখানো হয় 23rd সেঞ্চুরি বা 24th সেঞ্চুরিতে আমাদের পৃথিবীটা কেমন হবে, যে আমরা যখন স্পেসশিপে করে বিভিন্ন জায়গায় যাবো। বাট অ্যাসাইড ফ্রম দ্যাট, অ্যাসাইড ফ্রম অল দিস সায়েন্স ফিকশন গিকি স্টাফ, স্টার ট্রেকের মধ্যে কিরকম একটা জগৎ আছে, যে জগতে আমাদের অনেক রকমের নিড আমরা খুব সহজে মিট করতে পারি। একটা হচ্ছে আমাদের খাবারের নিড, খাবারের নিড মিট করার জন্য আমাদের আসলে অনেক কষ্ট করে খাবার প্রস্তুত করা বা ওইটার পিছনে আমাদের জীবনে একটা বড় সময় দেওয়ার দরকার হচ্ছে না, কারণ আমরা বিভিন্ন রেপ্লিকেটর বা যন্ত্র দিয়ে খাবার তৈরি করতে পারছি খুব সহজে অটোমেশনের মাধ্যমে। তো আমাদের যখন এই টাইপের বিভিন্ন অর্থহীন মানডেইন কাজ থেকে, মানে গদ বাঁধা কাজ থেকে আমরা মুক্তি পাবো, যেগুলো আমাদের জন্য যন্ত্র করে দিতে পারবে, সেই সময়টাতে আসলে আমরা কিভাবে কি করবো তাহলে আমরা স্টার ট্রেকের জগৎ দেখা যাচ্ছে যে এই সময়টায় মানুষ তাহলে প্রত্যেকেই তার নিজের প্যাশনের কাজটা বা ক্রিয়েটিভিটির কাজটা করছে এবং সেটা সুযোগ পাচ্ছে অনেক বেশি করে। তা আমি মনে করি যে আমাদের এই বর্তমানে যে করোনা কালের সময়টা, এইটা আমাদের জন্য একরকমের অনেক দিক থেকে অনেক খারাপ হলো, একদিক থেকে কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ। এটা আমাদের দেখাচ্ছে যে অনেক কিছু করার জন্য আসলে আমাদের আমরা যে আমাদের গদ বাঁধার যে কাজগুলো করি সেগুলো অনেক কিছু আসলে অন্যভাবে করা সম্ভব এবং অনেক বেশি সাশ্রয়ী ভাবে করা সম্ভব। এই যে মিটিং এর ব্যাপারটা, আমরা মিটিং এর জন্য কত কিছু করতাম, আমরা একটা পেপার প্রেজেন্ট করার জন্য কনফারেন্সে যেতাম, পৃথিবীর অন্য সাইডে হাজার হাজার ডলার খরচ করে প্লেনে করে অনেক কার্বন এমিশনের মাধ্যমে যেতাম, গিয়ে কনফারেন্সে পেপার প্রেজেন্ট করতাম, চলে আসতাম, অনেক সময় যেত। কিন্তু গত 3 মাসে যত কনফারেন্স হচ্ছে সবগুলো হচ্ছে ভার্চুয়ালি, এবং তাতে কোনো ডিফারেন্স হচ্ছে না। এবং আমাদের যে দৈনন্দিন জীবনটা সেখানেও আমাদের পড়াশোনা হোক বা অনেক কিছু আমরা দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে প্রযুক্তি ব্যবহার করে করতে পারছি। তো এই জিনিসটা আমাদের কি শিখাচ্ছে, যে এই জিনিসটা শিখাচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হতে পারে। আমাদের শহরে গাদাগাদি করে থাকার দরকার নেই, আমরা আমাদের খুব সুন্দর প্রকৃতির সাথে অনেক বেশি থাকতে পারি, প্রকৃতির কাছে যেতে পারি। এবং আমাদের যে পেশার দিক থেকে চিন্তা করলে অনেক যে পেশাগুলো আছে যেগুলো আসলে আমি বলবো যে পণ্ডশ্রম, মানুষের যে পোটেনশিয়াল, সেগুলো আসলে এই গদ্যতার কাছে ব্যয় করার দরকার নেই। যেমন গাড়ি ড্রাইভ করে বা এই টাইপের অনেক কাজগুলো যেগুলো যন্ত্র করতে পারছে, সেটার মাধ্যমে আমরা আমাদের কাজকে অনেক মুক্ত করতে পারি, আমাদের সময়কে মুক্ত করে আমাদের প্রত্যেকেরই যে প্যাশন আছে, প্রত্যেকেরই যে ক্রিয়েটিভিটি আছে, সেটাকে আমরা নার্চার করতে পারি। আর একটা কথা আমি কিছুদিন আগে লিখেছিলাম এক জায়গায়, সেটা হচ্ছে যে আমরা যখন শিশু হিসেবে জন্ম নিই তখন আমাদের প্রত্যেকে অনেক পোটেনশিয়াল থাকে, অনেক ক্রিয়েটিভিটি থাকে,
এটা নিয়ে স্ট্যানফোর্ডের এক প্রফেসর রিসার্চ করে দেখেছিলেন যে 5 বছর বয়সে যখন শিশুদের মধ্যে একটা টেস্ট করা হয়, দেখা যায় যে তাদের মধ্যে প্রায় 90% অত্যন্ত হাইলি ক্রিয়েটিভ, জিনিয়াস লেভেলে ক্রিয়েটিভ থাকে। আমি ক্রিয়েটিভিটির কথা বলছি, প্রবলেম সলভিং না। কিন্তু আস্তে আস্তে যখন স্কুলিং চলতে থাকে তখন তাদের ক্রিয়েটিভ গুলো কমতে থাকে, কমতে কমতে হয়তো 10 বছর বয়সে এসে সেটা কমে এসে হয়তো 40% নেমে আসে, অ্যাডাল্ট অবস্থায় হয়তো 3% নেমে আসে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আমাদের যে গদবাঁধা কাজগুলোর কারণে আমাদের জড়িয়ে যেতে হয়, সেটার কারণে আমাদের ক্রিয়েটিভিটি কমতে থাকে। আমি মনে করবো যে ভবিষ্যতের পৃথিবীটাতে হবে ক্রিয়েটিভিটির পৃথিবী। ক্রিয়েটিভিটির মাধ্যমে আমরা যখন অনেক অনেক আরো বেশি আমাদের মনকে এবং আমাদের পৃথিবীকে এক্সপ্যান্ড করতে পারবো নানা দিকে। রাইট, থ্যাংক ইউ সো মাচ রাগিব ভাই। আমি আপনার রিসার্চের আর ছোট্ট একটু কথা জিজ্ঞাসা করবো। আমি সম্ভবত 3-4 বছর আগে আপনার দেখলাম যে একটা এরিয়া আপনি কাজ করেছেন, পরিধানের উপযোগী ক্লাউড, ওয়্যারেবল ক্লাউড। আমার খুবই মজা লাগলো জিনিসটা। এইটা নিয়ে আপনি একটু বলবেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনি NIH একটা গ্র্যান্ট পেয়েছিলেন, সেটা হচ্ছে দ্যাট ইজ সুপার সুপার কুল আইডিয়া, যে আপনার মানে রেড লাইটই আপনাকে ব্লুটুথের মাধ্যমে ওয়ার্ন করবে যে বাপু তুমি এখন গাড়ি চলতেছে যাইও না, কানে হেডফোন দিয়ে যে তুমি গান শুনতেছো এখন যেও না। এটা মানে দিস ইজ সো সুপার কুল। আপনি এই দুইটা সম্পর্কে একটু সংক্ষেপে একটু কিছু বলেন। দুইটা আসলে একই সূত্রে বাঁধা। সেটা হচ্ছে আমার মতে যে আমরা এখন কি করি, আমরা বলি যে কম্পিউটার মানে হচ্ছে আচ্ছা একটা ল্যাপটপ থাকবে অথবা একটা ফোন থাকবে, এগুলো হচ্ছে কম্পিউটার, আর কোনো কিছু কম্পিউটার না, বাকি সবকিছু ডাম, এরা স্মার্ট। তা আমার যে স্বপ্নটা, যেটা আমি অনেকদিন ধরে দেখি, সেটা হচ্ছে আমাদের সবকিছু, আমাদের চেয়ার টেবিল কেন স্মার্ট হবে না? চেয়ার টেবিল কারো মনে রাখবে না, আচ্ছা এখানে এই লোকটা এভাবে করে বসে, তো সেই লোকটা আসলে আমি এরকম হয়ে যাবো, বা এরকম। বা আমাদের যে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে মাপা লাগবে কেন? আমার শার্টটা আমি সারাক্ষণ পরেছি, আমার শার্টটা কেন ডাক্তারকে বলতে পারবো না, আচ্ছা এই লোকটার মনে হয় হার্টবিটে গন্ডগোল আছে, এরকম হার্টবিট আমি টের পাচ্ছি সারাদিন ধরে। তো এই জিনিসগুলো কেন আমরা আমাদের কম্পিউটার এবং নন কম্পিউটার একটা ডিফারেন্স করবো? আমাদের যে আমরা সবকিছু কেন স্মার্ট হবে না? তা আমি, আমার স্বপ্নটা এরকম যে আমাদের ভবিষ্যতের পৃথিবীতে যে কোনো কিছু, চেয়ার হোক, টেবিল হোক, রাস্তা ঘাট হোক, বাল্ব হোক, টিভি হোক, বইপত্র হোক, যে কোনো কিছু হোক, সবকিছুর মধ্যে আমরা স্মার্টনেস নিয়ে আসতে পারি। এবং সেটা যদি আনতে পারি, আমরা অনেক অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারবো। তো আমি এই চিন্তা থেকে শুরু কাজটা করি হচ্ছে একটা ওয়্যারেবল কম্পিউটিং এর উপরে, সেটা হচ্ছে ওয়্যারেবল ক্লাউড জ্যাকেট। যে আমরা ক্লাউড সম্পর্কে মনে করি যে খুব পাওয়ারফুল কম্পিউটিং রিসার্চ লাগলে সেটা বহু দূরে হবে, কাছে আনা যাবে না। তা আমার মনে হয় সেটা করার দরকার কি? আমরা যদি আমাদের শার্টকে বা আমাদের জ্যাকেটকে যদি একটা বিশাল পাওয়ারফুল কম্পিউটার বানিয়ে ফেলতে পারি, সেটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তো এটা করার জন্য আমি কয়েক বছর আগে আমি আমার স্টুডেন্ট মিলে যেটা করলাম যে 10টা রাসবেরি পাই কম্পিউটার একটা জ্যাকেটের মধ্যে সেট করে এবং পাওয়ার সাপ্লাই দিয়ে করে ফেললাম, যেটা একটা নর্মাল জ্যাকেট, যেটা পরে যে কেউ ঘুরতে পারবে, কিন্তু এটা একটা পাওয়ারফুল ক্লাউডও বটে, যেখানে প্রচুর পরিমাণ কম্পিউটিং এ কাজ করা যায়। এগুলোর অনেক ইমিডিয়েট অ্যাপ্লিকেশন আছে, যেমন ফার্স্ট রেসপন্ডারদের হতে পারে। বাট কিন্তু এভাবে করে চিন্তা করে যে সাধারণ মানুষের জন্য কতটা সুবিধা হবে যদি তাদের আলাদা করে কম্পিউটার ক্যারি করতে না হয়, তাদের শার্টটাই তাদের কম্পিউটিং করবে, আলাদা করে ল্যাপটপ ক্যারি করা লাগবে না। যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে একটা দেওয়ালকে বললাম যে এই দেওয়াল তুমি একটা মনিটর হয়ে যাও, স্ক্রিন হয়ে যাও, সাথে সাথে দেওয়ালটা স্ক্রিন হয়ে গেল, এবং তোমার শার্টে যে কম্পিউটার আছে সেটা থেকে তুমি কাজ করতে পারলে, এবং তোমার চিন্তা হোক বা আকাশের মধ্যে শূন্যের মধ্যে টাইপ করে হোক, ওই কম্পিউটারটা অ্যাক্সেস করতে পারবে। এইটা একটা ছিল। আর এইটার পাশাপাশি আরেকটা জিনিস আমি করলাম, সেটা হলো যে এইটা তো গেল শার্টের কথা, কিন্তু আমাদের পরিবেশের কি হবে? এই যে একটু আগে আমার NIH এর একটা কথা বললে, সেটা হচ্ছে এরকম যে রাস্তাঘাট পার হতে গেলে মানুষ কি করে? আমি ইউনিভার্সিটির মধ্যে আমি ক্লাস নেই, তো ক্লাস নেওয়ার সময় যখন ক্লাসে যাই, তখন আমি দেখতে পাই যে হাজার হাজার ছাত্র আশেপাশে আছে, ছাত্রছাত্রীরা তারা আছে, তারা সবাই ফোন দেখতে দেখতে যাচ্ছে, এবং ফোন দেখতে দেখতে যখন যায়, তার রাস্তা পার হওয়ার সময় অন্ধের মতো রাস্তায় ঢুকে যাচ্ছে। তা আমার মনে হয় আচ্ছা রাস্তাটাই যদি বলতে পারতো যে এই তুমি থামো, তুমি সাবধান, হুঁশিয়ার, এরকম একটা হলে খুব ভালো হতো। তা আমি এটার জন্য কি করতে হবে, আমাদের রাস্তাটাকে স্মার্ট করতে হবে। তো আমি এটার জন্য করলাম খুবই ইনএক্সপেন্সিভ ব্লুটুথ বিকন পাওয়া যায়, সেগুলো রাস্তার মোড়ে চার কোনায় প্রায় 12টার মতো বিকন বসিয়ে দিলাম। আর ফোনে একটা অ্যাপ থাকলো যে ওইটার কাছে যদি কেউ আসে, সে বিকনটা দেখেই মানে ফোনই তাকে বলতো এই সাবধান, তুমি রাস্তায় ঢুকতে যাচ্ছ, কেয়ারফুল। তো তুমি NIH গ্র্যান্টের কথা বললা, আমি জাস্ট পরশুদিন আরেকটা গ্র্যান্ট পেয়েছি এটার উপরে, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে একটা ছোট্ট গ্র্যান্ট পেয়েছি এই জিনিস কাজটাকে আরো এক্সপ্যান্ড করার জন্য। কংগ্রাচুলেশনস রাকিব ভাই, উই আর সো প্রাউড অফ ইউ। রাকিব ভাই, আমার এই মুহূর্তে না কঠিন একটা আইডিয়া মাথায় আসলো। টেক্সটিং এন্ড হোয়াইল ড্রাইভিং ডেঞ্জারাস, ইট কিলস পিপল। তো আপনি তো ইস্ট কোস্টে বা আপনি ফ্লোরিডা দেখছেন যে ওই যে ইজি প্যাস থাকে না, যে ড্যাশবোর্ডে আমরা লাগাই, যে
অটোমেটিক্যালি ওর টাকা কেটে নেয়। আমি যেহেতু আমার এখানে ঝামেলা নাই বলে আমি এটা ইয়ে করি না। আমি জানি আলাবামা আপনাদের এখানে। হাউ অ্যাবাউট আমি যে ড্রাইভারের অ্যাটিটিউড দেখে যদি সে ডিটেক্ট করতে পারে যে এই কিন্তু স্টিয়ারিং এ হাত নাই, একটা হাত কিন্তু মোবাইলের উপরে। এইটা যদি সে ডিটেক্ট করতে পারে and if that device could transmit the signal to other vehicles, other drivers, যে এই ড্রাইভার কিন্তু semi alert, that could do something really amazing. অবশ্যই এটা নিয়ে আমার কলিগ কাজ করেন, তো তার সাথে আমি প্রায় এটা নিয়ে আলোচনা করি যে কিভাবে একজন ড্রাইভারের অ্যালার্টনেস চেক করা যায়। এটা আসলে শুধু কম্পিউটার সায়েন্সের প্রবলেম না, এটা সাইকোলজি এবং অনেকটা ব্রেইনের প্রবলেম, যে মানুষের অ্যালার্টনেস কি করে বের করা যায়। কিন্তু কারণ তুমি অনেক সময় যেটা বলে যে স্টিয়ারিং এ হাত নাই, কিন্তু স্টিয়ারিং এ হাত রেখেও কিন্তু মানুষ অন্যমনস্ক হতে পারে, ব্রেইন মন উদাস হয়ে কোথায় চলে গেছে। আমি চিন্তা করি যে এটা কি চিন্তা করছি এখনো, যে এটা কিভাবে আমরা এটা ডিটেক্ট করতে পারি। এটা অনেক বড় কাজে আসবে মানুষের। এক্স্যাক্টলি। রাগিব ভাই, খুব সংক্ষেপে বাংলাদেশের সঙ্গে আপনার কোলাবোরেশন বা ধরেন নতুন স্টুডেন্ট যারা, তারা ডক্টর রাগিবের সঙ্গে কোনোভাবে কোনো প্রজেক্টে যুক্ত হওয়া, অনেকের অনেক ইচ্ছা থাকতে পারে, আপনি তাদের জন্য কিছু একটা বলেন। আমি সবাইকে বলবো যে এখন একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে বসেও কিন্তু খুব ভালো কোলাবোরেশন করা যায়। বাংলাদেশে বসেও এখন কোলাবোরেশন করা যায় কিভাবে? তার কারণটা হচ্ছে এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। অনেক গবেষণার জন্য আসলে যে বিদেশে সে বড় ল্যাবে এসে কাজ করতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। তো তাহলে কি রকম সেটা করা যায়? অন্যান্য সাবজেক্টের কথা জানি না, কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ক্লাউড রিলেটেড যে কোনো কাজ বাংলাদেশে বসে করা সম্ভব। তারপর হচ্ছে আইওটি রিলেটেড যেসব কাজকর্ম আছে সেগুলো কিন্তু বাংলাদেশে বসেই করা সম্ভব, কারণ এই ধরনের যন্ত্রাংশগুলো খুবই সহজলভ্য। তো এখন সহজলভ্য হয়তো দুনিয়ার সবার কাছে সেটা আছে, তাহলে বাংলাদেশে কি স্পেশাল কাজ করতে পারে, তাই না? এই প্রশ্নটার জবাব হলো যে বাংলাদেশে কাজ করতে হলে বাংলাদেশের যে জিনিসটা অন্যান্য দেশে নেই, সেটা হচ্ছে বাংলাদেশের ইউনিক কালচার বা ইউনিক সোসাইটি। এই সোসাইটিতে অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস করতে হচ্ছে, সেগুলোর উপর কাজ করা। এমন না যে বাংলাদেশে বসে তারা আমেরিকার প্রবলেম সলভ করবে, সেটা আসলে কাজ হবে না, কোনো ইন্টারেস্টিং কাজ করা সম্ভব না সেভাবে। কিন্তু বাংলাদেশে বসে যে একটা জায়গা যেখানে এত পরিমাণ মানুষের ঘনত্ব, সেখানে বসে কি ধরনের টেকনোলজি আমরা কাজ করতে পারি। একটা উদাহরণ দিয়ে যে এখন সব করোনাকে প্রতিরোধ করার জন্য যে ধরনের কন্ট্যাক্ট ট্রেসিং এর জন্য ব্লুটুথের মানে ফোনে একটা অ্যাপের মধ্যে সলভ করার জন্য সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়াতে কাজ করে বলে বাংলাদেশেও করার চেষ্টা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশে কাজ করবে না সেই প্রযুক্তি। তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে কি ধরনের প্রযুক্তি কাজ করবে সেটা নিয়ে চিন্তা করা এবং সেটার কার্যকরী সমাধান বের করা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। যে আইওটি দিয়ে হোক বা বিভিন্ন সেন্সর হোক বা মোবাইল ফোন বেস বিভিন্ন কাজ হোক, সেগুলোর মাধ্যমে যদি কেউ কোনো গবেষণা করে, সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং কাজ হবে। তারপর সিকিউরিটি নিয়ে যদি কোনো গবেষণার কাজ কেউ করতে চায়, সেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং হবে। যারা আগ্রহী তাদেরকে আমি বলবো যে তারা যদি একটু যে সিকিউরিটি বেসিক ধারণাগুলো পাওয়ার পর যদি আমাদের রিয়েল লাইফে বাংলাদেশে কি ধরনের সিকিউরিটি প্রবলেম মানুষ ফেস করছে সেগুলোর দিকে একটু মন দেয়, আমি অবশ্যই তাদের সাথে কোলাবরেট করতে আগ্রহী। অসম, থ্যাংক ইউ সো মাচ। ভাই, খুব সংক্ষেপে একটু বলেন যে করোনা তো আমাদের সবকিছু বদলে দিয়েছে, হ্যাঁ, আপনার চোখে আপনি আগামী কয়েক বছরে ইউএসএ এবং ওয়ার্ল্ডের টেকনোলজি যে পুরা পরিমণ্ডল, এটা কিভাবে চেঞ্জ বা প্রভাবিত হবে আপনি মনে করেন? প্রথমত যে আমাদের অনেকগুলো টেকনোলজি যেখানে ফিজিক্যাল প্রেজেন্স লাগে সেগুলো আস্তে আস্তে উঠে যাবে। একটা হচ্ছে যে আমরা অবশ্যই বাসায় অনেক বেশি সময় কাটাচ্ছি এবং মানুষের সাথে ইন্টারাকশন কমিয়ে আমরা এখন অনলাইনে সেটা করার চেষ্টা করছি। তো সেটার সাথে সাথে কিন্তু অনেকগুলো রিয়েল লাইফ প্রবলেম তৈরি হবে, যে হয়তো সিকিউরিটি প্রবলেম আসতে পারে, যে অনলাইনে যেহেতু কেউ ফিজিক্যালি যাচ্ছে না, তো ফিজিক্যালি না গেলে কাউকে ফিজিক্যালি না দেখে তাকে কি করে ট্রাস্ট করা যায়, তো এই ট্রাস্টের ইস্যুগুলো নিয়ে আসবে। কিন্তু ইন জেনারেল যদি টেকনোলজির কথা বলো, তাহলে যে রিমোট ওয়ার্কিং, রিমোট টিচিং, রিমোট যে কোনো কিছু করা, এগুলোর গুরুত্ব বাড়বে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সিং বা সেন্সর গুরুত্ব বাড়বে, এগুলো অবশ্যই সব ক্ষেত্রে বাড়বে। আর যেসব কোম্পানির ক্ষেত্রে ফিজিক্যাল প্রেজেন্সের দরকার সেগুলোর একটু গুরুত্ব কমতে থাকবে। তার পাশাপাশি আমাদের একটা জিনিস মন দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অনেক গবেষণা কিন্তু আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের এই করোনা এসে দেখিয়ে দিল যে আমাদের মানুষের যে স্বাস্থ্য, হেলথ, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের স্বাস্থ্য এরকম একটা ভাইরাসের কাছে পরাজিত হওয়া শুরু করে, তখন আমাদের বোঝা যায় যে আমাদের গবেষণার মূল ফোকাসটা আসলে হেলথ এবং হিউম্যান সেন্টার্ড হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজে আমার বিশ্বাস যে আগামী বেশ কিছুদিনে এই যে বিভিন্ন প্রযুক্তির সাথে মেডিকেল সাইডের যে ডিস্টেন্সটা ক্রিয়েট হচ্ছে সেটা আস্তে আস্তে কমে আসবে। বিভিন্ন ক্ষেত্রে মেডিকেল রিসার্চের বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ফার্মেসি বা এই টাইপের ক্ষেত্রে হোক বা নতুন গবেষণার ক্ষেত্রে হোক,
এইগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই হবে। আমার একজন কলিগ আছেন, তিনি প্রিসিশন মেডিসিন নিয়ে কাজ করেন, যে একজন মানুষের জিনকে অ্যানালাইসিস করে তার জন্য কোন ওষুধটা কাজ করবে এইটার কাস্টমাইজ চিকিৎসা বের করা। এই টাইপের গবেষণাগুলো আস্তে আস্তে গুরুত্ব অনেক বেশি বাড়বে। কারণ আমাদের আফটার অল আমরা আসলে মানে আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সব গবেষণা হওয়া উচিত যে মানুষের কল্যাণ, কি করে মানুষের উপকার হবে। জনবিচ্ছিন্ন গবেষণা করে আস্তে আস্তে জীবনমুখী গবেষণা কাজগুলো বাড়বে। এক্স্যাক্ট, থ্যাংক ইউ সো মাচ রাগিব ভাই। আমি ছোট্ট একটা জিনিস যোগ করি, গতকালকের ইনফরমেশন, আমি জানি না আপনি এখনো জানেন কিনা, সায়েন্সে দেখলাম আমাদের যে এনএসএফ এর অ্যানুয়াল বাজেট ফর স্টেম পপুলারাইজেশন অ্যান্ড অল দ্য অ্যাক্টিভিটিস, এটা ছিল আপনার $6 বিলিয়ন অ্যানুয়ালি। করোনার কারণে আমেরিকান গভর্নমেন্ট এত বেশি নড়ে চড়ে বসেছে, জাস্ট গতকালকে আমি একটা সায়েন্সের নিউজটা দেখলাম যে ওরা অ্যানুয়াল বাজেট 24 বিলিয়নে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, 4 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ইনোভেশন এবং ডিসকভারিতে ইউএসএ ওয়ার্ল্ডে টপ হতে পারে। লাইক এখনো আমরা কিন্তু এই করোনার কারণে অবস্থা বুঝে গেছে যে আমরা কতটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিলাম। আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট সব চায়না থেকে, ইন্ডিয়া থেকে, জার্মানি থেকে আসতো। এখন আমরা নিজেরা বুঝে গেছি যে আমাদের নিজস্ব স্টক পাইলিং কত ইম্পর্টেন্ট। রিসেন্ট গত 2 মাস আগে আমাদের লোকাল ভার্জিনিয়া একটা কোম্পানি, তারা $800 মিলিয়ন একটা গ্র্যান্ট পেয়েছে জাস্ট আমাদের স্ট্র্যাটেজিক স্টক পাইলিং ড্রাগের পরিমাণ বাড়ানোর জন্য। যখন বিপদ হয় তখন আমেরিকাতে স্টক পাইলিং থাকে, কিন্তু এই স্টক পাইলিং যে কতটা দুর্বল, কতটা ঘাটতি, এই করোনা চোখে আঙ্গুল দিয়ে সেটা আমেরিকাকে দেখিয়ে দিয়েছে। তো এখন এই করোনার কারণে আমার কাছে মনে হয় এই জায়গাগুলোতে নজরের পরিমাণটা অনেক বাড়বে। থ্যাংক ইউ সো মাচ ভাই। এখন আমরা একটু স্লোলি আপনি হাজার হাজার স্টুডেন্টকে আপনি মোটিভেট করেন, আপনার লেখা পড়ে তারা অনুপ্রাণিত হয়। এখন আপনি একটু কাইন্ডলি খুবই, আপনি অলরেডি অনেকগুলো লাইভ বানিয়েছেন, অনেক লেখা লিখেছেন, জাস্ট কয়েকটা কথা একটু বলেন যে স্টুডেন্টরা কিভাবে প্রভাবিত হবে লাইক কয়েক বছরে। স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথমেই যে প্রভাবটা পড়বে সে হচ্ছে ফান্ডিং এর সংকট। ফান্ডিং এর সংকটটা কেন আসবে তার কারণটা হলো যে ইউনিভার্সিটি গুলো স্টুডেন্টদের ফান্ড করে মূলত 2টো বা 3টে সোর্সের মাধ্যমে। একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, আর তৃতীয় একটা অনেক ক্ষেত্রে জিএ বা জেনারেল অ্যাসিস্ট্যান্টশিপ। তো এই যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ গুলো, টিএ, সেগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হবে। তার কারণ টিএ কখন লাগে? যখন ক্লাসে অনেক ছাত্র থাকে, তাদের অনেক টিউশন ফি পে করে, এবং সেই টিউশন ফি থেকে মূলত এই ছাত্রদের বেতন আসে, টিএদের বেতন আসে। তো এই করোনার কারণে একটা বড় আশঙ্কা দেখা দিচ্ছে যে ছাত্রদের সংখ্যা এবং তারা কতটুকু কোর্স নিচ্ছে তার সংখ্যাটা অনেক কমে আসছে। যেহেতু পুরো বিশ্বেরই অর্থনৈতিক চাকা থমকে গেছে, এই ছাত্রদেরও সামর্থ্য কমে যাচ্ছে যে তারা পয়সা দিয়ে পড়বে। তো এই টিউশন ফির অ্যামাউন্ট প্লাস হচ্ছে স্টেটের যে বাজেট, প্রতি স্টেট থেকে যে ইউনিভার্সিটিগুলোকে ফান্ডিং দেওয়া হয়, সেটা অনেক বড় একটা ধাক্কা লাগছে। ফলে অধিকাংশ ইউনিভার্সিটিতে টিএ ফান্ডিং অনেকখানি কমে যাচ্ছে, অনেকখানি বলতে অর্ধেক বা হয়তো তারও কম কমে আসবে। তো এই কারণে বাংলাদেশি ছাত্ররা যে টিএ নিয়ে পড়ার সুযোগটা আগে পেতেন, বা বাংলাদেশ ছাড়া পুরো বিশ্বের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে টিএ এর যে সুযোগটা সেটা অনেকাংশে কমে আসবে। রিসার্চের ক্ষেত্রে অনেক রিসার্চই এখন একটু ধাক্কা লাগছে, একটু স্থবিরতা এসছে যে এই ব্যাপারটার কারণে। তো এই জন্য যারা অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে, যারা এখনো পড়া শুরু করেনি, যারা অ্যাপ্লাই করছেন মাত্র, তাদের ভর্তির সুযোগটা ইমিডিয়েট ফিউচারে অনেকখানি কমছে। ইমিডিয়েট ফিউচার বলতে হচ্ছে এই ফল বা নেক্সট স্প্রিং। অনেক ইউনিভার্সিটি হয়তো শিক্ষকের সংখ্যা কমিয়ে দিচ্ছে, বা কতজন স্টুডেন্টকে অ্যাডমিশন দিচ্ছে সেটা কমিয়ে দিচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটি, যেমন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, তারা এমনকি যাদেরকে ভর্তি করেছিল তাদের কাছ থেকে ভর্তি অফার ফিরিয়ে নিয়েছে। তো এগুলোর কারণে ইমিডিয়েটলি একটু প্রভাব পড়বে। কিন্তু অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দেখতে গেলে ভবিষ্যতে কিছু কিছু ক্ষেত্রে ফান্ডিং এর সুযোগটা অনেক বাড়বে, যেমন স্বাস্থ্য, মেডিকেল সায়েন্স রিলেটেড টপিকসে, বায়োলজি রিলেটেড টপিকসে, এগুলোতে পড়ার সুযোগটা অনেক বাড়বে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমেরিকার ক্ষেত্রে আমেরিকা আস্তে আস্তে ভয় পাচ্ছে যে এই যে চীনা ছাত্ররা আসার কারণে তাদের মানে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু তারা চীনা ছাত্রের উপর ন্যায্য হোক অন্যায্য হোক তারা নানা রকমের রেস্ট্রিকশন চালু করছে। তো সেইটার কারণে অনেক ইউনিভার্সিটিতে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে। সেটা আসলে একদিক থেকে বাংলাদেশের ছাত্রদের জন্য সুযোগ হতে পারে, যে তারা অ্যাপ্লাই করে অনেক অ্যাডমিশনের সুযোগ পাবে, যেটা আসলে হয়তো অন্য সময় অন্য দেশের ছাত্ররা পেত, সেটা পেতে পারে। যাই হোক, আমি নেগেটিভ কথা না বলে এটা বলবো যে এই বছর বা আগামী বছরে যদি ভর্তির সুযোগ কমেও যায়, কিন্তু সামনে আরো অনেক বেশি বাড়বে, সেটা মোটামুটি বছর দেড়েক পরে হয়তো অনেকখানি বাড়বে, এটা আমি বলতে পারি। তো এই জন্য কি করতে হবে? আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি একটা ছোট বিষয় আমাদের সবার মনে রাখতে হবে যে ইউএস এর শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কিন্তু অনেক অনেক বেশি। ইউএস এর টোটাল আমাদের অ্যানুয়াল রিসার্চ আর&ডি বাজেট, আমি 2 বছর আগে কথা বলি, লিটল অ্যাবাভ $500 billion।
যে $570 বিলিয়ন, আমি আরো 2 বছর আগে কথা বলি। চায়না আমাদের থেকে 30 বিলিয়নের মতো বেশি, বাট $500 বিলিয়ন কিন্তু মুখের কথা না, ইটস এ হিউজ মানি। মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য জায়ান্ট R&D আর কান্ট্রি হচ্ছে ইউএসএ। কাজে ইউএসএ অ্যাফেক্টেড হলেও ইউএসএ উইল ডেফিনেটলি রিটার্ন টু এ গুড স্ট্যাটাস। তো এখন যারা আমেরিকার বর্তমান অবস্থা দেখে হতোদ্যম বা আশাহত, দয়া করে হ্যাং টাইট, ইনশাল্লাহ বছর দুয়েকের মধ্যে অবস্থা ফিরে আসবে। অবশ্যই, কারণ এর আগে এরকম আরেকটা সময় ছিল 9/11 এর পরে আমেরিকার ভিসা বন্ধ ছিল বছর দুয়েকের জন্য, তারপরে কিন্তু থেমে থাকেনি। তার ঠিক পরে আমি 2003 সালে পড়তে এসেছি, কোনো সমস্যা হয়নি। এখন সমস্যা থাকলে সেটা কেটে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা অলরেডি এখানে আছেন তাদের ক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে এখন কিন্তু অন্য দিক থেকে প্রতিযোগিতাটা কিছুটা হলেও বাড়বে, যেহেতু পজিশনের সংখ্যা কমে যাচ্ছে, সেটা ভর্তির ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক। তো এই জন্য অবশ্যই নিজের স্কিলটা বাড়াতে হবে। নিজের স্কিল বাড়াতে হবে মানে হচ্ছে নিজেকে ইউনিক প্রমাণ করতে হবে। যারা ভর্তি হতে চান তাদের ক্ষেত্রে একটা বড় সুযোগ হচ্ছে এই যে করোনা কালে বাসায় বসে আছেন সবাই, বা অনেকে ইউনিভার্সিটি বন্ধ, এই সময়টাকে একটু কাজ লাগে কিছু না কিছু গবেষণা কাজ করেন। খুব বেশি বড় দরকার নেই, অল্প করে ছোট্ট করে হচ্ছে একটু রিসার্চের কাজ করেন, একটা ছোটখাটো পাবলিশ করার চেষ্টা করেন। সেই চেষ্টাটুকু সেই একটা সাবমিটেড পেপার আপনাকে অন্যদের চাইতে অনেক আলাদা করে দেখাবে। তো এটা অবশ্যই হলো। আর যারা বর্তমানে আমেরিকায় আছেন তাদেরকে বলবো যে এখন কিন্তু একটু নিজেকে প্ল্যান বি তৈরি করে রাখতে হবে, যে আমাদের স্কিলটাকে কি করে বাড়ানো যায়। কারণ এখন কিন্তু ফান্ডিং কমে যাচ্ছে। আমাকে একজন বাংলাদেশি ছাত্র আমাকে খুব দুঃখ করে মেল করে জানিয়েছে যে তার ফান্ডিং বন্ধ হয়ে গেছে। সামারে তার ইউনিভার্সিটি বলছে সামারে ফান্ড দিবেন এবং ফলো দিতে পারবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করতে। তো এই জন্য চাকুরির ক্ষেত্রে হোক বা ফান্ডিং ক্ষেত্রে হোক নিজের স্কিলটাকে বাড়াতে হবে, প্রেজেন্টেশন স্কিল বা বিভিন্ন টেকনিক্যাল স্কিল, সেটাকে বাড়িয়ে নিজেকে আলাদা প্রমাণ করতে হবে। রাইট। রাগিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক সময় অলরেডি আপনার কাছে নিয়ে ফেলেছি। আপনি বলেছিলেন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে লিমিট করতে। আমরা চেষ্টা করবো আর 8 মিনিটের মধ্যে শেষ করতে। জাস্ট 2-1টা বাক্যে একটু বলেন যে আমি রাগিব হাসান হতে চাই, আমি ইউনিভার্সিটি এখন শেষ করলাম, বা আমি এখন ধরেন যে সফটওয়্যার বা আমি সিনিয়র, আমাকে এখন থেকে রিসার্চার হওয়ার জন্য কি করতে হবে? রিসার্চার হতে হলে প্রথমেই হচ্ছে কৌতূহলী হতে হবে। কৌতূহলী হতে হবে মানে হচ্ছে যে কোন জিনিস কেন হয়, এটা অমুকে বলছেন এই জন্য এরকম হয়, এইটার থেকে বিশ্বাসটা থেকে মাথা থেকে বের করতে হবে। তো যেমন আমি একটা উদাহরণ দিই যে আমাদের সবার 2টা হাত কেন, এটা আমার একটা প্রশ্ন ছিল। আমি যখন স্কুলে পড়তাম আমার 2টা হাত কি 3টা হাত কেন না, 4টা হাত না কেন, 2টা কেন হাত, বা হাতের মধ্যে 5টা আঙ্গুল কেন? এইটার প্রশ্নটা আমি আমার টিচারদেরকে অনেক করছি, তারাও অনেক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়ে অনেক বকাবকি করছে। এই যে একটা কৌতূহলের ব্যাপারটা, এই কৌতূহলটাকে রাখতে হবে, যে বইয়ে লেখা আছে কাজে এটা এভাবে হবে, এইভাবে বিশ্বাস না করে কৌতূহলের ব্যাপারটা করতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে যে কোনো কিছু নিয়ে জানার যে আগ্রহ এবং জানার যে আনন্দ, সেটাকে পেতে হবে। এখন জানার আনন্দ যদি কেউ নাও পায়, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট জাস্ট ফেক ইট। কারো যদি মনে হয় যাচ্ছে ঠিক আছে আমি তো জানার চেষ্টা করছি কিন্তু আনন্দ পাচ্ছি না, একটু লেগে থাকতে হবে, প্রিটেন্ড করতে হবে যে আনন্দ আসছে, তাহলে কিন্তু একটা সময় আস্তে আস্তে আনন্দটা এসে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পড়তে হবে, প্রচুর প্রচুর পড়তে হবে, এবং পাঠ্য বই না পড়ে একটু আউট বই পড়তে হবে। এবং তার চেয়ে বড় কথা, সারাক্ষণ জ্ঞান বিজ্ঞানের বই না পড়ে একটু সাহিত্যের দিকেও যেতে হবে। কারণ সাহিত্য যদি আমরা পড়ি তাহলে আমাদের মনের যে ক্রিয়েটিভিটি সেটা অনেকখানি বেড়েছে। কাজেই রবীন্দ্রসঙ্গীতের মাঝেও কিন্তু অনেক চিন্তা করার খোরাক আছে, অনেক সায়েন্স ফিকশনের মাঝে অনেক চিন্তা করার খোরাক আছে। সারাক্ষণ বিজ্ঞান জ্ঞানের বই না পড়ে, গণিতের বই না পড়ে, পড়ার বাইরে আউট বই একটু পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই, আপনি খুবই পাওয়ারফুল কিছু কথা বললেন। আমরা একটু অডিয়েন্সের কাছে একটু যাচ্ছি, জাস্ট খুব কুইকলি তাদের। মারিয়াম, হ্যালো স্যার। মারিয়াম, থ্যাংক ইউ। বিলকিস জাহান হচ্ছেন গ্রেকের। আসসালামু আলাইকুম রাকিব ভাই, আমরা খুবই সম্মানিত বোধ করছি আজকে আপনি সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ বিলকিস আপা। হোসেন প্রশ্ন করছেন ফল সেশন এবং স্প্রিং সেশনের জন্য ডেডলাইনের টাইম কি একটু বলবেন? আমরা খুব স্পেসিফিক ইনফরমেশন যেগুলো আমরা হায়ার সাইডে খুবই পাই ওগুলো আমরা একটু অ্যাভয়েড করি, কারণ রাকিব ভাই ইজ এ প্রোফাইল। আমরা তাকে আরো একটু ধরেন যেগুলো আলোচনা করা উপযোগী সেটা আমি উত্তর দিয়ে দেবো ভাই আপনি যে প্রশ্ন করেছেন, বাট আমরা একটু রাকিব ভাইয়ের কাছে আসি। চক্রবর্তী অতনু স্যার, আপনার গবেষণা হাতে করি বইটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। রিসার্চ মেথোডোলজি নিয়ে ভবিষ্যতে আরো কিছু লেখার কোনো ইচ্ছা আছে কি? আমার ইচ্ছা অবশ্যই আছে। সেটা হলো বলি যে আমি গবেষণা হাতে করিটা আসলে হাতে খড়ির বই, একবার কাজ শুরু করার জন্য বই। তো সেটা একটু এন্ট্রি লেভেলের বই। আমার ইচ্ছা আছে আরেকটু ডিপ লেভেলের বই নিয়ে কাজ করা, একটা হাতে কলমে গবেষণা নিয়ে একটা বই লেখা, যে গবেষণা হাতে কলমে A to Z কিভাবে আমরা করতে পারি সেটার উপর একটা লেখার ইচ্ছা আছে। সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে লিখব। অতনু সম্পর্কে একটু বলি। অতনু হচ্ছে নড়াইলের বসে সে ইন্টারনেট সার্চ করে, সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট সার্চ করে
সাউথ কোরিয়ায় স্কলারশিপের ইনফরমেশন জেনেছে ওই বাসা থেকে, সে তার ট্রান্সক্রিপ্ট সবকিছু ফটোকপি করে এমবাসিতে পাঠিয়ে স্কলারশিপ নিয়ে সে আন্ডারগ্রেড করেছে। মাইক্রোবায়োলজিতে সে পড়েছিল, এখন সে ইউএসএ তে আসছে, সম্ভবত অবার্নে বা আপনার ইউনিভার্সিটি, আই ডোন্ট নো। মানে সে অন্ধকারে ঢাকা, মেঘে ঢাকা তারা, এই বইটার লেখক। আচ্ছা, এই জন্যই নামটা চেনা চেনা লাগছিল। হ্যাঁ, হ্যাঁ, মেঘে ওর ঢাকা বই তারা। আমার খুব পড়া ইচ্ছা। আমি বইটা জোগাড় করার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বইটা আমার খুব ভালো লেগেছে, বইয়ের সে সে টপিকটা। বাঙালি গবেষকদের জীবন স্টাডি করার জন্য কলকাতায় গিয়ে সে নিজে হেঁটে, হেঁটে বিভিন্ন প্রাচীন তথ্য সংগ্রহ করেছে। কয়েকদিন আগে ওর সঙ্গে আড্ডা হচ্ছিল। আব্দুল্লাহ বলেছেন ইন্সপায়ার্ড ফ্রম ইউ। রাগিব ভাই আপনার আরেকজন ফ্যান। আ আ আ আ রাগি আ তা 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 তাকসিম মাসুদ প্রশ্ন করেছেন, "ইয়েস স্যার, 2001 স্পেস ওডিসি ইজ আ গ্রেট মুভি বাই দ্য লেজেন্ডারি ডিরেক্টর স্ট্যানলি।" থ্যাংক ইউ। আচ্ছা। আ আ নোমান হচ্ছে স্পেস ওডিসি সম্পর্কে একটা স্ট্যানলি কমেন্ট করছে। কুব্রিক ছিলেন ডিরেক্টর, আর আর্থার সি ক্লার্ক হচ্ছেন বইটার লেখক এবং সিনেমাটির চিত্রনাট্যকার। এটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি। আচ্ছা, রাইট। তাহমিদ, থ্যাংক ইউ সো মাচ। রাগিব ভাই আমাদের সবার আইডল, সবার আইকন। হাবিবুল ইসলাম বলেছেন, স্যার শ্রদ্ধেয় জামিলুর রেজা চৌধুরী স্যারের স্বপ্ন ছিল 2030 সালের মধ্যে বাংলাদেশের কোনো বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে, রসায়ন বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পাবেন। স্যার, আমাদের জনসংখ্যা পশ্চিমবঙ্গের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও আমাদের দেশ থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ দেখতে পাচ্ছি না স্যার। স্যার, আমেরিকায় বাংলাদেশি বিজ্ঞানীদের কৃতিত্ব সম্পর্কে জানাতে পারলে আমরা অনেক উৎসাহ পেতাম। জাস্ট খুব সংক্ষেপে একটু বলেন। আমি ইতিমধ্যে অনেকজনকে চিনি এবং আশা আছে তারা কিছুদিন পরেই নোবেল পুরস্কার কেউ না কেউ পাবেন। একজন হচ্ছেন প্রিন্সটনের জাহিদ হাসান স্যার, এবং আরেকজন হচ্ছে আমারই ক্লাসমেট সাইফ সালাউদ্দিন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এট বার্কলে। আমার বিশ্বাস এদের দুজনের মধ্যে অন্তত একজন ওয়াও, নোবেল ওয়াও, পুরস্কার অবশ্যই পাবেন। ওয়াও! আচ্ছা। আচ্ছা, হাবিবুল ইসলাম বলেছেন, এফার খান স্যারদের মতো কারিগর সম্পর্কে জানতে পারলে অনেক উৎসাহ পেতাম। আমার বইতে কিন্তু লিখেছি, আমার বিজ্ঞানীদের কাণ্ড কারখানা সিরিজের যে বইটা, সেটার ৩য় খণ্ডের প্রচ্ছদে কিন্তু আছেন এফআর খান, ফজলুর রহমান খান স্যার। এবং রাইট। আমার ইচ্ছা আছে যে আমার বিজ্ঞানীদের কাণ্ড কারখানার আগামী এপিসোড গুলোতে, আগামী পর্বগুলোতে বাংলাদেশের বিজ্ঞানীদেরকে নিয়ে বিশেষ করে আলাদা করে লেখা। আচ্ছা। আবির চৌধুরী এটা বোধহয় আপনাকে অ্যাড্রেস করেছেন। হ্যাঁ, ওকে আমি চিনি। আমার পরিচিত আচ্ছা। আত্মীয়স্বজন চিনি। শাহাদাত, dear sir, happy to see and from you both. Okay, love and respect. Thank you so much, শাহাদাত। Um, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে, um, during corona, okay. তাহমিদ বলেছেন, during corona the students can also focus on publishing review। হ্যাঁ, গুড যেটা আইডিয়া। একটা সার্ভে আর্টিকেল লেখা, এটা একটা খুব ভালো আইডিয়া। এক্সাক্টলি। আচ্ছা, আজিজ বলেছেন, স্যার আমার সালাম নিবেন। আমি কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে গবেষণা করতে চাই, কিন্তু আমার নেটওয়ার্কিং রিলেটেড প্রবলেম যেইগুলা নিয়ে কাজ করতে পারি তা খুঁজে বের করার দক্ষতা কম। আমি কি করতে পারি? এইটার জন্য একটু পড়তে হবে। যে আমি সাজেস্ট করব যে নেটওয়ার্কিং রিলেটেড যে সার্ভে আর্ট পেপার আছে সেগুলো একটু পড়তে হবে এবং পড়ার পর গ্যাপটা দেখতে হবে। ইন পার্টিকুলার বাংলাদেশের প্রেক্ষিতে যদি কেউ চিন্তা করে যে বাংলাদেশের মতো একটা জায়গায় নেটওয়ার্কিং এর কি প্রবলেম হতে পারে, প্র্যাকটিক্যাল প্রবলেম। আমরা জানি যে নেটওয়ার্ক পাওয়া যায় না, ফোনের নেটওয়ার্ক কোথাও। কেন পাওয়া যাচ্ছে না? সেটা সলভ করতে হলে কি করা যায়? এগুলো হচ্ছে রিয়াল লাইফ প্র্যাকটিক্যাল প্রবলেম, যেগুলো এখন পর্যন্ত সলিউশন হয়নি। রাইট। এগুলো করতে হবে। রাগিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা অলরেডি ১ ঘন্টা ১৩ মিনিট, আপনার জাস্ট আর ২ মিনিট আছে। আপনি একটু কাইন্ডলি আ ইন জেনারেল আপনার অডিয়েন্স এর জন্য সাধারণ কিছু কথা বলেন যেটা আপনার মনে হয় যে ইয়াং জেনারেশন এর জানা উচিত, তাদের মানা উচিত। থিংস দ্যাট ক্যান ইন্সপায়ার পিপল, এনিথিং দ্যাট ক্যান শেপ দেয়ার ফিউচার থিংকিং, এনিথিং। আমি বাংলাদেশের সবাইকে যেটা বলি যে আমাদের লাইফটা কত বড় সেটা সম্পর্কে একটু ভাবতে হবে। আমি প্রায়ই খুব দুঃখের সাথে খেয়াল করি যে এসএসসি তে খারাপ করে অনেক ছাত্রই মন খারাপ করে আছে, কেউ আত্মহত্যা করছে। বা বিভিন্ন সময় এরকম বিভিন্ন ব্যর্থতা মানুষকে অনেক হতাশ করে দিচ্ছে। এবং আমাদের দেশের সিস্টেমগুলো এরকম যে কেউ একবার ব্যর্থ হলে আমরা ধরে নিই যে আচ্ছা এ পরীক্ষা খারাপ করছে, জীবনই বৃথা। এই চিন্তাটা থেকে বেরোতে হবে। এই চিন্তাটা থেকে বেরোতে হবে, কারণ লাইফে লাস্ট বলে কিছু নাই। আমার লাইফে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তার মানে হচ্ছে সামনে আরো কয়েকটা দরজা আছে যেগুলো আমরা ট্রাই করে দেখতে পারি। তো আমি আমার এক প্রতিবেশীর উদাহরণ এটা দেই যে উনি আসলে ঢাকা ভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল না ঢাকা ভার্সিটি ফিজিক্স মনে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে আমেরিকা এসে আবার নতুন করে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েট করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ন্যাসাতে কাজ করেছেন। তারপর ৪৫ বছর বয়সে ওনার মনে হলো যে উনি আসলে মেডিকেল ফিল্ডে কাজ করতে চান। ওয়াও! উনি সেই বয়সে এসে উনি মেডিকেল স্কুলে ভর্তি হলেন এবং উনি মেডিকেল স্কুলে পড়ে তারপর রেসিডেন্সি শেষ করে উনি বোধহয় ৫৫ বছর বয়সে ডাক্তারি শুরু করলেন। এবং উনি এতই ভালো ডাক্তার ছিলেন যে উনার ছবি আমাদের শহরের বিলবোর্ডে দেখাতো যে ওয়াও! এত বড় ডাক্তার আমাদের এখানে আছে। ওয়াও! তা আমি ওয়াও! একটা মানুষকে বলি যে মানুষের লাইফে শেষ বলে কিছু নাই, এবং রাইট। শেষ বলে যেহেতু কিছু নাই এবং যেকোনো সময় যেকোনো সুযোগ আসতে পারে, কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অপরচুনিটি গুলোকে দেখতে হবে, লাইফের মতো করে এনজয় করতে হবে।
আর অন্যরা একটা কাজ একভাবে করছে বলে সেভাবেই করতে হবে এটা ধরে রাখার কোনো কারণ নেই। সবাইকে ডাক্তার হতে হবে, সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই। যে যার প্যাশনের কাজটা যদি বেছে নিতে পারেন সেটা সবচেয়ে বড় কথা। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মনের শান্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা আমি আমার বইতে একটা স্টোরি লিখছিলাম, সেটা হচ্ছে যে খুব বিখ্যাত একজন গায়ক ছিলেন ৮০ দশকে, যে গ্লেন মেডেরোস, তার এটা ছিল নাথিং গনা স্টপ মাই লাভ ফর ইউ, একটা প্রচন্ড জনপ্রিয় গান ছিল। তো আমি কিছুদিন আগে হঠাৎ করে তার মানে গানটা ইউটিউবে দেখার পর আমার ইচ্ছা হচ্ছে এই লোকটা কোথায় আছে, এই লোকটার নাম শুনি না কেন, সেটা একটু খুঁজে দেখি। তো সেটা করতে গিয়ে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে এই ভদ্রলোক একটা হাই স্কুলের প্রিন্সিপাল। ওয়াও। হ্যাঁ, হাওয়াইতে বোধহয় আছেন এবং একটা হাই স্কুলের প্রিন্সিপাল, এবং উনি এডুকেশনের উপর পিএইচডি করে এখন ওখানে ডক্টর গ্লেন মেডেরোস। তো এটা কেন আমি বুঝলাম যে তার আসল প্যাশন ছিল হচ্ছে শিক্ষকতা, এডুকেশন এবং মানুষের সাথে কাজ করা। এই কারণে তার যে মুভি এত বিখ্যাত পপস্টার, তাকে এক নামে আমি বাংলাদেশে বসে চিনতাম, সেটা বাদ দিয়ে তিনি এই লাইনে এসেছেন কারণ তার প্যাশনটা এইদিকে। তো এইভাবে করে প্রত্যেকের প্যাশন যেদিকে সেদিকেই চিন্তা করতে হবে, এবং প্যাশন না থাকলেও একটু চেষ্টা করতে হবে কোন জিনিসটাতে ভালো লাগে। এই কথা সত্যি যে টাকা পয়সার ব্যাপার একটা আছে, কিন্তু টাকা পয়সা কিন্তু সবকিছু না। টাকা পয়সা করেও কিন্তু অনেক অন্য কাজ করা যায়, নিজের প্যাশনটাকে এক্সপ্লোর করা যায়। আমি বলবো সবাইকে সেদিকে একটু চিন্তা করতে, স্বপ্ন নিয়ে থাকতে, কারণ স্বপ্নই আমাদেরকে চালু রাখে, স্বপ্নই আমাদের মনকে জাগ্রত করে রাখে। তো এইটা আমি সবাইকে দেখতে বলবো। থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাই। আপনার যেটা বললাম, আপনার শুধু লেখা না, আপনার কথা আসলে এত জাদুকরী, মুগ্ধ হয়ে শুনছিলাম। অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ। আমরা রাকিব ভাইকে 1 ঘন্টা 16 মিনিট ধরে পেলাম, অনেক কিছু আলোচনা করলাম। তো ডেফিনেটলি আমি পার্সোনালি অনেক কিছু শিখেছি, আমি নিজেকে, আমার খুব ভালো লাগছে যে আমি রাকিব ভাইয়ের সঙ্গে ইনফ্যাক্ট আজকে আমাদের প্রথম কথা, আমার খুবই আমি অনার্ড ফিল করছি। রাকিব ভাই, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে আজকে অনেক ব্যস্ততা থেকে আমাদেরকে বিশাল একটা সময় দিলেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল রেস্ট অফ দ্য ডে। ভালো থাকবেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সাথে আমার ভার্চুয়ালি অনেক যোগাযোগ হচ্ছে, কিন্তু মুখোমুখি কথাই প্রথম, কিন্তু মনে হচ্ছে যে বহুদিন ধরে চিনি। এটাই আমাদের ভবিষ্যৎ পৃথিবীর একটা উদাহরণ, যে আমরা দুজন মানুষ পৃথিবীর না, দেশের দুই প্রান্তের থেকেও একজন একজনকে অনেক ভালোভাবে চিনতে পারছি, এবং আমাদের ভবিষ্যতের পৃথিবীটাও এরকম হবে। প্রযুক্তি আমাদেরকে অনেক বেশি কাছে নিয়ে আসবে, পৃথিবীর সব মানুষকে একজন একজনের অনেক বেশি কাছে নিয়ে আসবে, এবং তার মাধ্যমে হবে আমাদের মানব সভ্যতার ভবিষ্যৎটা গড়ে তুলবো আমরা। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কথাগুলো শুনেছেন, এবং আশা করি সবাই কাজে আসছে। এবং আপনার যদি কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমি খুবই ইজিলি অ্যাপ্রোচেবল। আমাকে যদি কেউ কোনো প্রশ্ন করেন তাহলে আমাকে ফেসবুকে বা ইমেইলে যোগাযোগ করলে আমি অনেক যোগাযোগ করি। কাজে আপনাদের কারো যদি জ্ঞান, বিজ্ঞান, গবেষণা এবং ভবিষ্যৎ স্বপ্ন এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি আমার সময় সুযোগ মতো তার জবাব দেওয়ার চেষ্টা করব। তো সবাই যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। খুদা হাফেজ।